স্ত্রী হচ্ছে বিছানার সৌন্দর্য, এদের সেভাবেই দেখবে, বাড়তি লাই দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর স্ত্রী শব্দটার ইংরেজি একটা প্রতিশব্দ আছে জানো তো? শব্দটা হচ্ছে বেড ফেলো, মানে শয্যাসঙ্গী। এদের সাথে কাহিনী ওই শয্যা পর্যন্তই রাখবে। এই স্ত্রীদের এত লাই দিও না, দেখবে তোমাদেরকে ভেড়া বানিয়ে রেখে দেবে। পুরুষ হয়ে জন্মেছ, পুরুষ হয়ে বাঁচো, পৌরুষ নিয়ে বাঁচো। আমার দলে আমি কোনো ভেড়া রাখবো না। ফের যদি আজকের এই ইম্পর্টেন্ট মিটিংয়ের সময় কারো স্ত্রী নাম্বার থেকে ফোন আসে, তাহলে তাকে আজ এই সামিনী আসার পশ্চাৎ দেশে লাথি মেরে রুম থেকে বের করে দেবে। সামিনিয়া স্যার কথাটা বলে শেষ করতে না করতেই মিটিং রুমে সবাই যার যার ফোন বের করে ফোনটা সাইলেন্ট করে ফেলে। তারা তাদের নেতা সামিন ইয়াসারকে খুব ভালো করেই জানে। আজ সমাবেশের আগে পশ্চাৎ দেশে লাথি খাওয়ার শখ নেই কারো। সামিন চেয়ারের হাতলে তার বা হাতটা রেখে দুটো টোকা মেরে বলে, চোখ কান খোলা রাখবে সবাই। পুলিশ যতই থাকুক না কেন, নিজেদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমি নির্বাচনের আগে আমার কোনো ছেলেকে হারাতে চাই না। জি ভাই। সবাই একসাথে বলে ওঠে। সামিন ইয়াসার হাতঘড়ির দিকে একবার তাকিয়ে চেয়ারে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে থাকে। তার দু চোখ বন্ধ। ভাই, আতাউরের বাচ্চার খবর শুনেছেন? মনে হয় না বাঁচবে। জানি না কাজটা কে করেছে, তবে সুবিধা হয়েছে আমাদের। একটা বড় কাটা পথ থেকে সরে গেছে। বেশি ফাল পারতেছিল হারামজাদা। জামিলের কথায় সামির ইয়াসারের চোখ খুলে তার দিকে চায়, গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ভদ্রভাবে কথা বলো জামিল। আতাউরের বাচ্চা আবার কী ধরনের কথা? মুরব্বী মানুষ, সম্মানের সাথে ডাকবে। ওনার নাম আতাউর আলম। জামিল থতমত খেয়ে যায়। ইয়াসার ভাইয়ের মতো মন বোঝা বড় দায়। প্রতিদিন যে লোক এই আতাউর আলমকে তুলোধুনো করতে ছাড়ে না, সে আজ মুরব্বির জ্ঞানের পাঠ পড়াচ্ছে। কি অদ্ভুত! সামির ইয়াসার কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, আমার তরফ থেকে একটা ফ্লাওয়ার বুকে নিয়ে গিয়ে হসপিটালে দিয়ে আসিস কেউ। বাড়ির লোকদের গিয়ে বলবি সামিনে আসার পাঠিয়েছে, সে খুবই দুঃখ প্রকাশ করেছে। দলের দুজন তরুণ প্রতিনিধি মাথা নাড়ায়। সামিন ইয়াসার উঠে হেলতে দুলতে রুম থেকে বেরিয়ে যায়। দলের সবাই তাদের নেতার অনুসরণ করে কালো পিঁপড়ার দলের মতো লাইন ধরে দলীয় মিটিং রুম থেকে বের হয়। জনসমুদ্রের উত্তাল ঢেউ উপচে পড়ছে আজ এই এলাকায়। সরকার দলীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ মির্জার বড় ছেলে সামিন ইয়াসির, যে কিনা খোদ নিজেও ছাত্রনেতা, সে আজ সমাবেশের ডাক দিয়েছে। মানুষটাকে দেখার জন্য উত্তপ্ত মরুভূমির মতো বিশাল মাঠটাতে ঠেলাঠেলি করে দাঁড়িয়ে আছে স্কুল পড়ুয়া ছাত্র থেকে শুরু করে বৃদ্ধদের দল। সবাই অপেক্ষা করছে কখন নেতা তার ভাষণ শুরু করবে। সবার অপেক্ষার পালা শেষ হয়। সিংহের মতো হেলে দুলে মঞ্চে উঠে জনতার দিকে ফিরে হাত নাড়িয়ে মাইকের সামনে গিয়ে দাঁড়ায়। বয়সের চেয়ে গম্ভীর এবং রাশভারী কণ্ঠে জনতাকে উদ্দেশ্য করে বলে, আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাইয়েরা। জনসমুদ্রে মৃদু গুঞ্জন শোনা যায়। সবাই সালামের উত্তর দিচ্ছে। সামিন ইয়াসারকে বলতে থাকে, আপনাদের সবার জন্য প্রাণ ঢালা ভালোবাসা নিয়ে আজ আমি সামিন ইয়াসার মির্জাই মঞ্চে এসে দাঁড়িয়েছি। আপনারা আমাকে গ্রহণ করুন। আমি আমার বাবা ইমতিয়াজ মির্জার আদর্শে বেড়ে ওঠা। আর কিছু বলার আগেই নরম একটা মেয়েলি হাত সামিন ইয়াসারের বাহু ধরে ঘুরিয়ে দেয়। সামিন ইয়াসার কিছু বুঝে ওঠার আগেই তার ডান গালে সজোরে একটা চর বসিয়ে দেয় তার সামনে দাঁড়িয়ে থাকা একজন তরুণী। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায় সামিন ইয়াসারের দলীয় তরুণ কর্মীরা। জনতার সমুদ্রে গুঞ্জন শোনা যায় মুহূর্তেই। হচ্ছেটা কি আসলে? ডান গালে হাত দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা তরুণীর দিকে বিস্ময় ও প্রচণ্ড রাগ মিশ্রিত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে সামির। কয়েক মুহূর্ত সময় নিয়ে মেয়েটিকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নেয় সে। লম্বা 5 ফুট 3 ইঞ্চির মতো হবে, পাতলা ফিনফিনে শরীর, তুলো একটা আছাড় মারা যাবে অনায়াসে। মেয়েটি সুন্দরী, উজ্জ্বল শ্যামলা বর্ণে সুশ্রী মুখটা যেন তথাকথিত ফর্সা সুন্দরীদের হারিয়ে দেবে। মেয়েটি তার দিকে ঘৃণার দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। সামির ইয়াসারের বুঝতে চেষ্টা করে মেয়েটি কে হতে পারে।
নিশ্চয় মেয়েটি বিরোধী পার্টির একটা গুটি, যাকে আজ সামির ইয়াসারের সমাবেশে বানচাল করতে পাঠানো হয়েছে। মুহূর্ত কেটে যায়। মেয়েটি একটা গম্ভীর নিঃশ্বাস ফেলে কান্না মিশ্রিত কিন্তু তেজি কণ্ঠে বলে ওঠে, বাবার আদর্শ একটা নিরপরাধ মানুষকে রাস্তা থেকে সরানোর জন্য তার জানের উপর হামলা করাটাও বাবার আদর্শ? রাজনীতির পাঠে আপনার আদর্শবান পিতা বুঝি এসব শিখিয়েছে আপনাকে? নির্বাচনে জেতার এত লোভ যে কাপুরুষের মতো পেছন থেকে ছুরি বসিয়েছেন? সম্মুখের সমরে নামার মুরুদ নেই, তাই না? কাপুরুষ, আপনার মুখে আমি থুতু দিলাম। দ্বিতীয়বারের মতো সবাই হতবাক করে দিয়ে মেয়েটি সামির ইয়াসারের গালে থুতু ছুঁড়ে মারে। ইয়াসার হাত মুষ্টিবদ্ধ করে মেয়েটির উদ্ধত দেখতে থাকে চুপচাপ। মেয়েটি ঘাড় ঘুরিয়ে জনতার দিকে তাকায়, ধীর পায়ে এগিয়ে গিয়ে মাইকের সামনে গিয়ে দাঁড়ায়, চেঁচিয়ে বলতে থাকে, একটা আস্ত ক্রিমিনাল এই লোকটা। জনসেবার আড়ালে লুটপাট, মানি লন্ডারির, সরকারের টাকা মেরে দেওয়া, খুন খারাপি করে বেড়ায় এই লোকটা। এদের পারিবারিক ইতিহাস ভুলে গিয়েছেন আপনারা সবাই। আজ একটা অপরাধীর ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন সবাই। লজ্জা করে না? লজ্জা করে না আপনাদের? সামির ইয়াসারের দলের ছেলেরা ক্ষেপে গিয়ে মঞ্চের দিকে এগিয়ে আসে। ইয়াসার তাদের হাত দিয়ে ইশারা করে থামিয়ে দেয়। মেয়েটা সামির ইয়াসারের চোখের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যে হাসি হেসে মঞ্চ থেকে নেমে যায়। কিছুক্ষণ সেখানে সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারো মুখে কোনো কথা নেই। কয়েকজন পুলিশ কনস্টেবল হন্তদন্ত হয়ে ছুটে যায় মেয়েটিকে ধরতে। সামির ইয়াসার তাদের পেছন থেকে ডেকে ওঠে, দাঁড়ান। সবাই দাঁড়িয়ে পড়ে, অবাক হয়ে সামির ইয়াসারের দিকে তাকায়। ইয়াসারের দলের একটা ছেলে ছুটে এসে তার কানের কাছে ফিসফিস করে বলে। সামির ইয়াসার চোখ তুলে মেয়েটিকে আবারও দেখবে বলে তাকায়, কিন্তু মেয়েটি ভিড়ের মধ্যে মিলিয়ে গেছে। সামিরের দিকে সবাই ভীত চোখে তাকিয়ে আছে। পুলিশ কনস্টেবল এসে বলে, সামির ইয়াসারের জনতার দিকে একবার তাকায়, তারপর পুলিশ কনস্টেবলকে বলে, এটা আমার মামলা, আমি বুঝে নেব। মুখমণ্ডলের ঘাম মুছতে মুছতে ওনার এখন চটচটে হয়ে গিয়েছে। আজ সূর্যের তাপটা অসহনীয় পর্যায়ে গিয়ে ঠেকেছে। আলো সিএনজির ভাড়া মিটিয়ে ব্যাগটাকে মাথার উপর ছাতার মতো ধরে রোদের তাপ প্রতিহত করে। কিছুক্ষণ ওখানে এভাবেই দাঁড়িয়ে থেকে নিজেকে ধাতস্থ করে নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে যায় কেবিনের নাম্বার 209 কাছে। কেবিনের সামনে এসে তার পা ফেলার গতি কমে যায়। শরীরটা অজানা আতঙ্কে একটু একটু করে কাঁপছে। গত একদিনের মুখে কিছু দেয়নি সে। ব্লাড প্রেশার লো হয়ে গিয়েছে, মনে হচ্ছে এক্ষুনি মাথাটা চক্কর দিয়ে নিচে পড়ে যাবে। কেবিন নাম্বার 209 সামনে দাঁড়িয়ে আছে আজান এবং আয়াত, আলোর ছোট দুই ভাই। ওরা জমজ, দুজনে এবার কলেজে ভর্তি হয়েছে। বড় আপুকে দেখতে পেয়ে ছুটে আসে দুজনেই। আলো হাঁপাতে হাঁপাতে বলে, জ্ঞান ফেরেনি তাই না? আরে ঘাবড়াচ্ছিস কেন? ডাক্তার বলেছে 48 ঘন্টা পর জ্ঞান ফিরবে। 48 ঘন্টা হতে এখনো 7 ঘন্টা বাকি। আয়াত কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আম্মুকে সামলানো যাচ্ছে না আপু, তুমি কিছু একটা করো। আলো একটা গম্ভীর নিঃশ্বাস ফেলে তারপর বলে, তোরা দুইজনে এখানে তাহলে আম্মুকে দেখবে কে? আজান তুই বাড়িতে যা, আয়াত আমার সাথে থাকুক। তুমি কোথায় গিয়েছিলে আপু? কোনো থানা পুলিশের ঝামেলায় গিয়েছো নাকি? আমার খুব ভয় করছে। আজানের কথায় আলোর মুখটায় হাসি হাসি করার বৃথা চেষ্টা করে বলে, অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করে এসেছি, যেটা না করলে আমার বিক্ষিপ্ত মন শান্ত হতো না। আয়াত আর আজান দুজনেই তাদের বড় আপুর কথায় কিছু বুঝতে পারছে না। আলো সেদিকে ভ্রুক্ষেপ না করে তার বাবা আতাউর আলমের কেবিনে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। দরজার কাছ দিয়ে চোখ রেখে নিজের বাবার অক্সিজেন মাস্ক লাগানো ক্ষতবিক্ষত শরীরটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, আমি ওই লোকটাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আব্বু। হ্যাঁ, আমিও মেয়েটার সম্পূর্ণ খবর চাই। কোন কলেজে পড়ে, কোথায় কোথায় যায়, মানে ওকে নজরে নজরে রাখবে। কেন বলছি? কারণ আমার দরকার তাই। এখন ফোনটা রাখো, যা করতে বলেছি করো। সামিন ইয়াসারের ফোন কেটে দিয়ে
বিছানার উপর ছুঁড়ে মারে ফোনটা, তারপর ধপ করে নিজেও বসে পড়ে বিছানায়। মাথা থেকে কিছুতেই এই দৃশ্যটা সে সরাতে পারছে না। চরের শব্দটা এখনো তার কানে প্রতিধ্বনি হয়েছে। ওই মেয়েটার তার গালে থুতু ছুঁড়ে মারার দৃশ্যটা মস্তিষ্কে দামামা বাজিয়ে যাচ্ছে। শামীম ইয়াসার চোখ বন্ধ করে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে থাকে। কিছুক্ষণ যেতেই হুড়মুড় করে তার ঘরের দরজা ঠেলে ভেতরে ঢোকে তার ভাই ইলহাম। সামির ইয়াসারের মাথা তুলে তাকায়। সে কিছু বলার আগেই ইলহাম বলে ওঠে, টিভি অন করো ভাইয়া, কুইক। সামিন উঠে টিভি অন করে। ইলহাম বলে, চ্যানেল নাম্বারটা 13। ছাত্রনেতা শামীম ইয়াসারকে জনসম্মুখে চর মেরেছে তরুণী। কে এই তরুণী? সংবাদ উপস্থাপিকার মুখে বাক্যটি শুনে সামিন ইয়াসার হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। তার চর খাওয়ার ভিডিওটি খবরে বারবার দেখানো হচ্ছে। সামির রিমোট টিপে চ্যানেল পাল্টায়, সেখানেও সেই একই খবর। সামিন ইয়াসারের ক্ষুদ্র দুটি চোখ নিয়ে সেদিকে তাকিয়ে আছে। ভাইয়া প্রায় প্রত্যেকটা খবরের চ্যানেলে ভিডিও ক্লিপটা ছাড়িয়ে গেছে। পাশ থেকে আমতা করে ইলহাম বলে, কে করছে ভিডিওটা? তেজি কণ্ঠে জিজ্ঞেস করে সামিন ইয়াসার। জানার চেষ্টা করছি ভাইয়া। ছাত্রনেতার গালে তরুণীর চর। এই তরুণীর সাথে কি কোনো অসভ্যতা করেছিল ছাত্রনেতা শামীম ইয়াসার? সামিন আর শুনতে পারে না, হাতের রিমোটটা ছুঁড়ে মারে টিভির দিকে। ইলহাম ভয়ার্ত দৃষ্টিতে বড় ভাইয়ের দেখে। সিংহ এক্ষুনি গর্জন শুরু করবে। একে সামলানো তার পক্ষে দায় হয়ে যাবে। সে তার বাবা ইমতিয়াজ মির্জাকে ডাকতে উদ্যত হবে। তখনই ইমতিয়াজ মির্জা দরজার পর্দায় সরিয়ে হনহন করে ঘরে ঢুকে সামির ইয়াসার তার বাবার দিকে তাকিয়ে আছে। ইমতিয়াজ মির্জা ধীরে ধীরে বলে, শান্ত হও, মানহানির মামলা করব, শান্ত হও। এতে হয়ে যাবে বাবা? ঠান্ডা গলায় বাবাকে প্রশ্ন করে সামিন। ইমতিয়াজ মির্জা তার ছেলের দিকে তাকিয়ে আছে। সামির কণ্ঠে অস্বাভাবিক শান্ত ভাব বজায় রেখে বলে, এতে ওই ভিডিও ক্লিপটা মুছে যাবে। আমি ওটা সব জায়গা থেকে সরানোর ব্যবস্থা করছি। আর মস্তিষ্ক থেকে? সেখান থেকে কিভাবে সরাবে বাবা? মানুষের মস্তিষ্ক থেকে তো সরাতে পারবে না। সামিন ইয়াসার জনসম্মুখে একটা মেয়ের হাতে চর খেয়েছে, মেয়েটা তার গায়ে থুথু মেরেছে, এটা তাদের মস্তিষ্কে গেঁথে গেছে বাবা। ওরা আজীবন মজা ওরা বেটা নিয়ে, আজীবন। ইমতিয়াজ মির্জা চুপ করে থেকে বলে, আমি মানহানির মামলা দিব। না। ঠান্ডা গলায় বলে ইয়াসার। হাসপাতালের করিডোরে একটা লম্বা ধরনের বেঞ্চিতে পা উঠিয়ে বসে আছে আলো। কিছুক্ষণ পরে হাঁটুতে মাথা ঠেকিয়ে দেয় সে। কিছু ভালো লাগছে না তার। ইচ্ছে করছে বাচ্চাদের মতো গলা ছেড়ে হাত পা ছুঁড়ে কাঁদতে, কিন্তু এটা করা যাবে না। মা, দাদি, আয়াত, আজান তাকে দেখে কিছুটা ভরসা পাচ্ছে। এখন যদি সেও ভেঙে পড়ে তবে তো সব ভেঙে যাবে। দুটো ঘনিষ্ঠ আত্মীয় স্বজনও নেই যে তাদের ভরসায় সবাইকে ছেড়ে দিয়ে সে শোক পালন করবে। এই আপু, আয়াতের গলায় আওয়াজ পেয়ে আলো মাথা তুলে তাকায়। আয়াতের দিকে তাকাতেই বুকটা হু হু করে ওঠে তার। কত প্রাণোচ্ছল ছেলে দুটোর মুখ শুকিয়ে কি হয়েছে, সহ্য করা যাচ্ছে না এসব। আপু একটু ডালপুরি এনেছিলাম কিনে, মুখে দেবে একটু? আলোর চোখ দুটো ভিজে উঠেছে। সবসময় বইয়ের মধ্যে মুখ গুজে থাকা ছেলেটা আজ খেয়াল রেখেছে বোন কিচ্ছু খায়নি, বোনকে খাওয়াতে হবে। আলো এবার মাথা নাড়িয়ে না বলতে চেয়েও পারল না। ডালপুরির ঘ্রাণে তার পেটের খিদে মাথাচাড়া দিয়ে উঠেছে। সে হাত বাড়িয়ে প্যাকেটটা নিয়ে গোগ্রাসে গিলতে থাকে খাবারটা। আয়াত চোখের চশমা খুলে চশমাটা পরিষ্কার করতে করতে বলে, সত্যি করে বলো তো, কোথায় গিয়েছিলে? থানায়? না, ওখানে যাব কোন দুঃখে, সব তো ইয়াসারের পা চাটা চামচা। তাহলে? আমার জেনে কাজ নেই, শোন না, আমায় একটু ওয়াশরুমের কাছে নিয়ে যা। আয়াত উঠে দাঁড়ায়। আলো আয়াতের পিছু পিছু যাচ্ছে। হঠাৎ করে সে বুঝতে পারল লোকজন তাকে দেখছে, তার দিকেই তাকিয়ে আছে আগন্তুকরা। অস্বাভাবিক লাগছে আলোর কাছে ব্যাপারটা। আলো আয়াতকে বলে, শোন না, আমার মুখে কি কিছু লেগে আছে দেখ তো। না আপু, কেন? আলো কিছু বলে না। হাঁটতে হাঁটতে ওয়েটিং রুমের কাছে এসে সে থমকে যায়।
আয়াত মাথা ঘুরিয়ে চোখ বড় বড় করে আলোর দিকে তাকিয়ে আছে। ওয়েটিং রুমের বড় স্ক্রিনে টিভি সামির ইয়াসিরকে থাপ্পড় মারার ভিডিওটি চোখে পড়তেই সে স্তব্ধ হয়ে যায়। লোকজন হাঁ করে দেখছে। প্রত্যেকটা লোকের খবরে চ্যানেলে একই জিনিস দেখানো হচ্ছে। আলো হতভম্ব হয়ে ওখানে দাঁড়িয়ে থাকে। আয়াত আতঙ্কিত হয়ে তার বোনকে দেখতে থাকে। বিড়বিড় করে বলে, আপু এটা তো তুমি। আলো কোনো কথা না বলে আশেপাশে থাকায় সবার দৃষ্টি টিভির দিকে। তাকে এখনো সম্ভবত ওয়েটিং রুমে বসে থাকা মানুষগুলো দেখতে পায়নি। কেউ দেখে ফেলার আগেই আলো তড়িঘড়ি করে হ্যান্ডব্যাগ থেকে মাস্ক বের করে পরে নেয়। আয়াতের হাত ধরে দ্রুত ওখান থেকে আড়াল হয়ে যায়। আপু তুমি এটা কি করলে? ওই লোকটাকে কেন চড় মারলে? ওটা ওই লোকটার প্রাপ্য ছিল। তাহলে এখন এখন কি হবে? দেখলে প্রত্যেকটা চ্যানেলে তোমাকে দেখাচ্ছে। এই উটকো ঝামেলার মোকাবেলা কিভাবে করবে? যা হয় হোক, আমার আব্বুর গায়ে হাত দিয়েছে, ওই লোকটাকে এর দাম দিতেই হতো। যে এই ভিডিওটি করেছে তাকে ধন্যবাদ দিতে হবে। ওই লোকটার মান সম্মান সব ধুলোয় মিশে যাক। বেশ হয়েছে, পশু একটা। কিন্তু আপু ও যদি তোমার কোনো ক্ষতি করে দেয়? নির্বাচনের আগে কিছু করতে পারবে না ও। ওর হাত পা বেঁধে রেখেছে ওর ক্ষমতার প্রতি লোভ। আমার কিছু হলে সবাই ভাববে ও করিয়েছে। আমার মনে হয় না ও এই রিস্ক নিতে চাইবে। তোরা চিন্তা করিস না, কিচ্ছু হবে না আমার। পুরো নাম অদ্রিতা আলো, অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী, ইংরেজি বিভাগ, স্থানীয় মহিলা কলেজে পড়ে, পড়াশোনার পাশাপাশি টিউশনি করে বেড়ায়। খুবই আত্মমর্যাদা সম্পন্ন একটা মেয়ে। সবার মুখে যেরকমটা শুনেছি তাতে মেয়েটাকে বেশ ভালোই মনে হয়েছে। ভালো? হ্যাঁ ভালো। ভালো না খারাপ তা দিয়ে আমার লাভ? আমি শুধু ওই মেয়েটাকে শিক্ষা দিতে চাই। চেঁচিয়ে কথাটি বলে সামির ইয়াসির। তার সামনে বসে আছে তার খুবই ঘনিষ্ঠ বন্ধু ফুয়াদ। সামিন বলতে থাকে, মেয়ে মানুষের এত অধ্যত্ব আমি নিতেই পারি না। ওই মেয়ের সাহস কি করে হয় ওর অহেতুক সন্দেহের বশে সামিন ইয়াসারের মুখোমুখি হওয়ার? আমি ওর বাপকে মেরেছি। একেবারে বাবার ফটোকপি আলো, প্রচণ্ড দুঃসাহসী। তবে ওর যমজ দুটো ভাই আবার তেমন নয়, খুবই ভীতু প্রকৃতির। সদ্য এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছে। দুজনেই সায়েন্সের স্টুডেন্ট। সৃষ্টি কোচিং সেন্টারে যায় নিয়মিত, চশমা পরে। সব সময় কাচুমাচু মুখ করে থাকে, একেবারে মায়ের দুধের খোকা টাইপ। দুজনে আলোর কলিজা। ওর দুটো ভাইয়ের উপরও নজর রাখবি। ফুয়াদ বলে, একটু মাথা ঠান্ডা কর। আঙ্কেলের কথা মতো মানহানির মামলা দিয়ে দে। নিজে কেন চড়াতে চাইছিস ব্যাপারটা? একটা ব্লাডার হয়ে গেলে পার্টি তোকে নমিনেশন দেবে। ওসব পরে দেখব। এখন আমি শুধু আর শুধুই ওই মেয়েটার ভোগান্তি দেখতে চাই। এই 32 বছরের জীবনে আমার নিজের মা কখনো আমার গায়ে হাত তোলে না, আর ওই মেয়েটা সবার সামনে দাঁড়িয়ে। আর কিছু বলে না ইয়াসার। রাগ, ক্ষোভ, প্রতিহিংসায় মিশ্রণ অনুভূতি নিয়ে ফুঁসছে সে। ফুয়াদের ফোনে একটা ফোন আসে। সে ফোনটা রিসিভ করে। হ্যাঁ। আওয়াজ করে উত্তর দিয়ে ফোনটা রেখে দেয়। ইয়াসার দিকে তাকিয়ে বলে, আতাউর আলমের জ্ঞান ফিরেছে গতকাল রাতে। স্ত্রী কন্যা এখন হসপিটালে আছে। তার যমজ ছেলে দুটো কোথাও বেরিয়েছে। দুটোকে আমার কাছে ধরে নিয়ে আয় এখন। হুম। ওদের দিয়ে কি করবি? বাচ্চা ছেলে, খুবই শান্ত এবং মেধাবী দুটি ছেলে। ইয়াসার চোখ গরম করে ফুয়াদের দিকে তাকায়। ফুয়াদ ঘাবড়ে গিয়ে বলে, লোক পাঠাচ্ছি। ফুয়াদ উঠে চলে যায়। ফুয়াদ চলে যেতেই ইলহাম ঘরে ঢোকে। সামির ইয়াসারের মাথায় না তুলেই বলে, ফুল এনেছিস? হ্যাঁ, আনিয়ে রেখেছি। কিন্তু কেন? এখন ফুল দিয়ে কি করবে? সাংবাদিক আতাউর আলমের জ্ঞান ফিরেছে, কাউকে দিয়ে আমার নাম করে পাঠিয়ে দে। রাজনীতির মাঠে শত্রু হলেও আমরা তো উভয় দেশের সেবায় নিয়োজিত। একটু সহমর্মিতা তো প্রকাশ করাই উচিত। ইলহাম সামিরের কথা শুনে তার দিকে তাকিয়ে থাকে। সামিন ইয়াসার মৃদু হেসে বলে, ছোট ফোন করেছিল। কি বললো? বারবার বলেছে কোনো ঝামেলা যাতে না করে এটা নিয়ে। ও বরাবর বিতু। ছেলেটা কিচ্ছু হবে না ভাইয়া। বাবা শুধু শুধু ওকে অপছন্দ করে না। বাবার 3 ছেলের মধ্যে বাবার কাছেও সবচেয়ে বেশি অযোগ্য। সামিন শুকনো হাসি হাসে। বাবার পছন্দ না করলেও সামিনের কাছে তার ছোট্ট ভাইটা তার কলিজা। ভাইয়ের জন্য জান দিতেও সর্বদা প্রস্তুত থাকে সে। অথচ এই ভাইটাই বুঝতে চায় না
অভিমানে তাকে থেকে কতটা দূরে সরে গিয়েছে। লিভিং রুমে কান্নাকাটির আওয়াজ কানে যেতেই ইলহাম এবং সামির ইয়াসার উঠে দাঁড়ায়। কাঁদছে ইলহামের 5 বছর বয়সী ছেলে ইহান। তার পাশে লাঠি হাতে দাঁড়িয়ে আছে ইলহামের স্ত্রী ঋতু। তাকে আটকানোর চেষ্টা করছে ঈশিতা, সামিন ইয়াসারের একমাত্র ছোট বোন। ঋতুকে আটকানো যাচ্ছে না। সে ভীষণ ক্ষেপে গিয়েছে ইহানের উপর। হচ্ছেটা কি এখানে? গর্জে ওঠে ইলহাম। ঋতুর স্বামীর গলার আওয়াজ পেয়ে কিছুটা কেঁপে ওঠে। ইলহাম লিভিং রুমের দিকে এগিয়ে যায়। তার পেছনে পেছনে যায় সামিন ইয়াসার। বড় বাবাকে দেখে ইহান দৌড়ে এসে তার কোলে উঠে যায়। সামিন ইয়াসারকে সে বড় বাবা বলে ডাকে। সামিন ইহানের চোখের পানি মুছিয়ে দিয়ে ঋতুর দিকে চায়, কপাল কুঁচকে বলে, ওকে মারছো কেন ঋতু? স্বামী আর ভাসুর দুজনকে দেখে ঋতুর আত্মারাম খাঁচা ছাড়া অবস্থা। একটা ঢোক গিলে বলে। ইলহাম ঋতুর দিকে তেড়ে যায়। তো তোর বাপের টাকা ছেড়েছে ফকিনীর বাচ্চা? ঋতু ঈশিতার পেছনে লুকায়। ঈশিতা ঋতুকে আগলে নিয়ে ইলহামকে বলে, এখন তুমি সিক্রেট করো না ভাইয়া প্লিজ। সামিন ইয়াসার ঠান্ডা গলায় বলে, টাকা ছিঁড়েছে বলে কি তুমি মারবে? টাকা ছিঁড়েছে? কত ছিঁড়েছে? 5,000, 10,000? ভবিষ্যতে আমার ভাইপোর গায়ে হাত তুললে তোমাকে শাস্তি পেতে হবে ঋতু। এখন যাও এখান থেকে। আমি ইহানকে নিয়ে বাগানে যাচ্ছি। তারপর ইলহামের দিকে তাকিয়ে বলে, চলো চাচ্ছু, ফুটবল খেলবো আমরা। সামিন ইয়াসার ইহানকে নিয়ে চলে যায়। ঋতু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দু চোখ বেয়ে 2 ফোঁটা তরল গড়িয়ে পড়েছে তার। ইলহাম গলায় আওয়াজ নিচু করে বলে, অনেকদিন গায়ে মার পড়েনি তাই না? তাই এত বার বেড়েছিস, তোকে আজ বোঝাবো। গটগট করতে করতে চলে যায় ইলহাম। ঈশিতা করুণ দৃষ্টি দিয়ে তার মেজ ভাসুরকে দেখে। কি সুন্দর পুতুলের মতো দেখতে। 23 বছরের মেয়েটা, 17 বছরে বিয়ে, 18 বছরে বাচ্চা। স্বামীর ভালোবাসা তো দূরে থাক, কখনো তুই তুকারি ছাড়া কথা বলে না মেজ ভাই। এত সুন্দর নরম মনের একটা মেয়ের সাথে কেউ কিভাবে এত অমানবিক আচরণ করতে পারে? ঈশিতা ঋতুর গায়ে হাত রেখে বলে, ভাবি। ঋতু কাঁপা কাঁপা গলায় বলে। রেহেনা আক্তার মেয়ের 2 বাহু ঝাঁকিয়ে চেঁচিয়ে ওঠে, বল, কেন করলে এমনটা? বল। আলো চুপ করে আছে। তোর বাবার এই অবস্থা, মাথার উপর কোনো শক্ত হাত নেই, কেন জড়াতে গেলি এই ঝামেলায়? বল আমায়। এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে তুই জানিস? এত কিছু জানার দরকার নেই আমার। চর মেরেছি, বেশ করেছি। ওকে জুতা দিয়ে মারা উচিত ছিল। রেহানা মেয়ের কথা শুনে বলে, তোর বাবার মাত্র জ্ঞান ফিরেছে। সে সুস্থ হয়ে যদি জানতে পারে তার মেয়ে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে, কি হবে বুঝতে পারছিস? বাবা আমাকে বাহবা দিবে। রেহানা আহত চোখে মেয়ের দিকে তাকিয়ে আছে। আলো গিয়ে একটা চেয়ারে বসে পড়ে। আতাউর আলমের জ্ঞান ফিরেছে। যেটুকু স্বস্তি পাওয়ার কথা আলো তা পাচ্ছে না। সবাইকে না বুঝাতে দিলেও ভেতরে ভেতরে সে খানিকটা ভয় পাচ্ছে। তবে তার নিজের জন্য না, আয়াত এবং আজানের জন্য। খুবই ভীত স্বভাবের ছেলে দুটো। ওরা বাইরের লোকজনকে ফেস করবে কিভাবে? কিছুক্ষণ এসব কথা ভাবতে গিয়ে টের পায় তার ভীষণ ঘুম পাচ্ছে। এই দুদিনে মোটেও 1 ঘন্টাও ঘুম চোখের পাতায় বন্ধ করেনি সে। ক্লান্তিতে তার পুরো শরীর ছেড়ে গিয়েছে। ফোনের রিংটনে বেজে উঠেছে। স্ক্রিনের দিকে তাকাতেই তার ক্লান্তি চলে যায়। ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে কেউ একজন বলে ওঠে, শুনছি, বলো। বেশ করেছি, আরও করব। জানোয়ারের বংশধর একটা। ওপাশের ব্যক্তি কিছুক্ষণ চুপ থেকে বলে। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, কি বলো তো ইসমাম, তোমাকে সবসময় দেখেছি তুমি ওই মির্জা বাড়ির লোকজনদের আর ওদের পার্টিকে সাপোর্ট করে কথা বলো। একটা কথা বলো তো, তুমি কি ওই দলের ছেলে নাকি ওদের পার্টির সমর্থক? ইসমাম ফোনের ওপাশ থেকে একটা মৃদু হাসি দিয়ে বলে। আলো কিছু বলে না। ইসমাম বলে। শেষের কথাটা শুনে আলো পুলকিত হয়। শুকনো মুখে হাসি রেখা ফোটে। ইসমাম ওপাশ থেকে বলে। আলো অস্ফুট স্বরে জবাব দেয়, মিটু। আপু, বাবা চোখ খুলে তাকিয়েছে।
দেখবে না? আজানের কথায় আলোর ফোন রেখে এক লাফে উঠে দাঁড়ায়। দৌড়ে গিয়ে দরজা ঠেলে আতাউর আলমের কেবিনে ঢুকে পড়ে। আতাউর আলমের মাথার কাছে রেহানা বসে আছে, স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তিনি। আলো ধীর পায়ে হেঁটে গিয়ে গিয়ে আতাউর আলমের পায়ের কাছে দাঁড়ায়। আতাউর আলম তার আদরের বড় মেয়ের মুখের দিকে পিটপিট করে তাকিয়ে আছে। মুখে খানিকটা চেষ্টা করলো হাসি ফুটিয়ে তুলতে, কিন্তু সে ব্যর্থ হলো। তীব্র যন্ত্রণায় শরীরটা পিষিয়ে উঠেছে। আলো মৃদু স্বরে বলে, খুব কষ্ট হচ্ছে তাই না আব্বু? আতাউর আলম মেয়ের দিকে তাকিয়ে বলে, কাকে? স্বামী ইয়াসের মির্জাকে ওর আকত বুঝিয়ে দিয়েছি, ও এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। আতাউর আলম কিছু বুঝতে পারছে না। আলো ম্লান হেসে বেডে বসে বাবার হাতটা টেনে নিজের কোলের উপর রাখে। আতাউর মেয়েকে দেখতে থাকে। মুখ শুকিয়ে কি হাল হয়েছে মেয়েটার। আলো বলতে থাকে, তুমি খুব শীঘ্রই সেরে উঠবে আব্বু, তারপর ইলেকশনে লড়বে, দেখি কে তোমাকে আটকায়। রেহানা আতঙ্কিত হয়ে বলে, পাগল হয়েছিস তুই? কী সব উল্টাপাল্টা বকছিস এই সময়ে? আহা, ওকে বকছো কেন? ঠিকই তো বলেছে। আমি এত সহজে হার মেনে নিয়ে বসে থাকবো নাকি? অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বলে আতাউর আলম। রেহানা স্বামীর মুখের দিকে তাকিয়ে অভিমানী সুরে বলে ওঠে, ক্রিমিনাল রিপোর্টারের স্ত্রী হয়ে পাপ করছি, পাপ। প্রতিনিয়ত সন্তানদের বিপদের কথা, স্বামীর বিপদের কথা ভেবে ভয়ে অতিষ্ঠ হয়ে উঠেছি। শেষ বয়সে এসে রিপোর্টারের পেশা ছেড়ে এখন রাজনীতির ভূত মাথায় চেপেছে, তাই না? দেখলে তো ফল কি হলো? একটুর জন্য তোমার স্ত্রী বিধবা, তোমার মা সন্তানহারা, আর তোমার 3 ছেলে মেয়ে এতিম হয়নি। আর যদি কখনো এইসবে জড়িয়েছো, তাহলে আমি কিন্তু এই সংসার ছেড়ে চলে। নার্সের কথায় আলো মাথা ঘুরিয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকায়। কে দেখা করতে আসবে এখন? রেহানা বলে, কে এসেছে? আমরা। অচেনা পুরুষালী গলায় আওয়াজ পেয়ে রেহানা মাথার ঘোমটা তুলে দেয়। আলো উঠে দাঁড়িয়ে যায়। পর্দা সরিয়ে ভেতরে ঢোকে দুজন ছেলে। আলো হতভম্ব হয়ে চোখ কপালে তুলে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। এই দুজনের একজনকে সে চেনে। জামিন নাম। লোকটা সামির ইয়াসারের ডান হাত। লোকটার হাতে একটা ফুলের তোড়া। আলো রেগেমেগে বলে, আপনারা? জামিল ফুলগুলো তোড়াটা আতাউর আলমের বেডের উপর রেখে বলে, ইয়াসার ভাই পাঠিয়েছে। আপনার বাবা জলদি জলদি সুস্থ হয়ে যাক, এই কামনা করে সে। আলো একটা তাচ্ছিল্যের হাসি হেসে ফুলের তোড়াটা ঠেলে মেঝেতে ফেলে দিয়ে পা দিয়ে কুঁচকে দেয়। তারপর গম্ভীর কণ্ঠে বলে, বেরিয়ে যান, আর আপনার ইয়াসের ভাইকে বলে দিবেন এসব নাটক আমাদের সাথে না করে জনগণের সামনে গিয়ে করতে। 2-1টা ভোট পেলেও পেতে পারে। জামিল শীতল চোখে একবার আলো আর একবার মেঝেতে পড়ে থাকা ফুলের তোড়াটার দিকে তাকায়। তারপর কেবিন থেকে বেরিয়ে যায়। আলোর মাথা ঘুরিয়ে বাবাকে দেখে, তারপর নিচু গলায় বলে, তেলাপোকা কতগুলো? আতাউর আলম মেয়ের দিকে তাকিয়ে বলে, আমার বাঘের বাচ্চা। আলো বাবার মাথার কাছে বসে পড়ে। বাবার মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলে, আর তুমি বাঘ। তা তোমার মেনি বিড়াল ভাই দুটো কোথায় গিয়েছে? ওদের কোচিংয়ে পাঠিয়ে দিয়েছি আব্বু, বেশ কয়েকদিন ধরে যায়নি। ভালো করেছিস। বাপ বেটির কিছুক্ষণ চুপ করে থাকে। আলোর ফোনে রিংটন বেজে উঠতেই আলো সেদিকে তাকায়। আজানের ফোন। আলো রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে কান্না মিশ্রিত কণ্ঠে আজান বলে ওঠে, আপু, এই নেংটি ইঁদুর দুটিকে কোথা থেকে ধরে আনলি রে জামিল? এদের কি করবি? হুশ। ঠোঁটে আঙুল চেপে আরবকে চুপ করিয়ে দিয়ে জামিল ফিস ফিস করে বলে, কথা বলিস না, ভাইয়ের মাথা খুবই গরম আছে, কানের নিচে খাবে। আরব গলার আওয়াজ জামিলের থেকেও নিচু করে বলে, কিন্তু এরা কারা? এই ছেলে দুটোকে আটকে রেখেছিস কেন? সময় আসুক, বুঝতে পারবি। জামেল, ফুয়াদের ডাক শুনে দৌড়ে সেখানে চলে যায় সে। ফুয়াদ সামিন ইয়াসারের পাশে বসে আছে। ইয়াসারের মুখে কোনো ভাবান্তর নেই, চুপচাপ বসে আছে সে। জামিল গিয়ে ফুয়াদকে বলে, জি ভাই, বলেন। হাসপাতালে ফুল নিয়ে গিয়েছিলি? জি। কি হয়েছে সেখানে?
মেয়েটা ফুলের তোড়া পায়ের নিচে ফেলে কুঁচলে দিয়েছে আর বলেছে স্বামী নিয়াসারকে যেন বলে দেই এসব নাটক জনগণের সাথে করতে। ফুয়াদ কথাটি শুনে সাথে সাথেই সামিন ইয়াসারের দিকে তাকায়। সামিন বলে, দেখলি, বলেছিলাম না, আগা গোড়া পুরোটাই তেজে ভরা। ওর তেজ আজকে ভাঙবো, আসুক একবার। রাহাত নামের একটি ছেলে পাশ থেকে বলে ওঠে, হ ভাই, মেয়েটা ভীষণ জাদরেল। একটা কাহিনী বলি, শোনেন। ওর কলেজের পাশে মঞ্জুর চায়ের দোকান আছে না, একদিন সেখানে আনোয়ারের গ্যাং কলেজের ছুটির সময় বসে আড্ডা দিচ্ছিল। তো আলো ওর বান্ধবীদের সাথে দোকানের পাশ দিয়ে যাবার সময় আনোয়ারের দলের একটা ছেলে ব্যাড কমেন্ট করে। আলো এসে সরাসরি সেই ছেলের মুখোমুখি দাঁড়ায়, চোখে চোখ রেখে বলে। ছেলেটা হাসতে হাসতে বলে, রাহাত কথাটা বলে শেষ করতে পারে না। ফুয়াদ, জামিল এবং অন্যান্য উচ্চ শব্দে হেসে ফেলে। সামিন ইয়াসার কটমট দৃষ্টিতে ফুয়াদের দিকে তাকাতেই ফুয়াদ অনেক কষ্টে হাসি বন্ধ করে। বাকিরাও নিশ্চুপ হয়ে যায়। সামিন ইয়াসার বিড়বিড় করে বলে, আসুক আজ। জামিল বলে, ভাই, পোলা দুইটা অনেক কাছে। ধমকাধমকি করিস না, যা করার ওর বোনের সাথে করব। গম্ভীর কণ্ঠে বলে সামিন ইয়াসার। তারপর বলে, এখানে নিয়ে আয় দুটোকে। 2-3 জন গিয়ে আজান আর আয়াতকে নিয়ে আসে। দুজনের ভয়ে কাঁপছে। তাদের এনে সামিন ইয়াসারের সামনে রাখা হয়। আয়াত কাঁপা কাঁপা গলায় বলে, ভাইয়া, ওনাদের বলুন না আমার চশমাটা দিয়ে দিতে। চশমা ছাড়া আমার ভীষণ অসুবিধা হয়। সামিন ইয়াসার গম্ভীর কণ্ঠে বলে, তোমাদের আপু আসুক, সব দিয়ে দেওয়া হবে তোমাদের। কয়েক মুহূর্তে কাটে। আয়াতের মুখের দিকে তাকিয়ে কিছুটা মায়া হয় সামিনের। জামিলকে বলে, ওর চশমা দে। জামিল চশমাটা এনে দেয়। রিকশা থেকে নেমে আলো চারপাশে তাকিয়ে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা খুঁজে বের করে। বিল্ডিংটা আজান আয়াতের কোচিংয়ের ঠিক পাশেই। দ্রুত পায়ে হেঁটে সে গেটের ভিতরে প্রবেশ করে। নিজের দিকে তাকিয়ে গায়ের ওড়নাটা ঠিকঠাক আছে কিনা দেখে নেয়। ফোনের সব বন্ধুদের মেসেজ দিয়ে রেখেছে সে। বিপদের আভাস পেলেই একটা ফোন করবে। অসম্পূর্ণ হয়ে থাকা গ্রাউন্ড ফ্লোরে উঠে সে দাঁড়িয়ে পড়ে। মৃদু স্বরে বলে, আয়াত আজান। আয়াত আজান আলোর কণ্ঠ শুনতে পেয়ে যেন দেহে প্রাণ ফিরে পায়। মাথা ঘুরিয়ে আলোর কাছে এক প্রকারে দৌড়ে যায়। আলো দুহাতে দুই ভাইকে আগলে নেয়। উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে, কি হয়েছে তোদের? আপু, ওই লোকগুলো আমাদের এখানে আটকে রেখেছে। সামিন ইয়াসারের দিকে আঙ্গুল তুলে বলে আজান। আলো চোখ কপালে তুলে ফেলে। আজান আয়াতকে সরিয়ে দিয়ে বলে, আটকে রেখেছে মানে? দ্রুত পায়ে হেঁটে আলো সামিন ইয়াসারের মুখোমুখি দাঁড়ায়। চোখে চোখ রেখে বাজখাই গলায় বলে, এসব কোন ধরনের অসভ্যতামি? আমার ভাই দুটোকে আটকে রেখেছেন কেন? সামিন ইয়াসার আলো চোখের দিকে তাকিয়ে থাকে। কোনো এক অজানা কারণে সে চোখ ফেরাতে পারছে না পারছে আলো নামের এই বিচ্ছু মেয়েটিকে কিছু বলতে। পাশ থেকে জামিল বলে ওঠে, ভাইয়ের সাথে চোখ নামিয়ে কথা বলুন, বেয়াদবি ভাইয়ের পছন্দ না। আলো একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলে, যার গালে 2 দিন আগে চড় মেরেছি এখন তার সাথে চোখ নামিয়ে কথা বলতে হবে? সামিন ইয়াসার রাগে অন্ধ হয়ে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। ইচ্ছে করছে এই 5 ফুটের মেয়েটাকে চোয়াল চেপে ধরতে। অনেক কষ্টে সে ইচ্ছে দমন করে রেখেছে। আলো জামিলের দিকে তাকিয়ে বলে, আমার ছোট ভাই দুটোকে হেনস্থা করা হচ্ছে তাই না? আমি এক্ষুনি পুলিশ ডাকছি। পুলিশ তো আমরাই ডাকতে পারি ম্যাডাম অদ্রিতা আলো, কিন্তু সেটা চাই না বলেই তোমাকে এখানে ডেকেছি। ফুয়াদ বলে কথাটা। আলো ফুয়াদের দিকে তাকিয়ে বলে, মানে তোমার এই গুণধর 2 ভাইয়ের ব্যাগে ইয়াবা পাওয়া গিয়েছে। আলোর মনে হলো তার সামনে পৃথিবীটা নড়ে উঠেছে। কাঁপছে সবকিছু। সে কাঁপা কাঁপা গলায় বলে, মানে? পাশ থেকে আজান বলে ওঠে, আপু, মিথ্যা কথা, একেবারেই মিথ্যা কথা। ওগুলো দুটো লোক জোর করে ব্যাগে ভরে দিয়েছে। আমার, বিশ্বাস করো তুমি। আলো একটা দম নিয়ে নেয়। বুদ্ধিমতী আলো বুঝতে একটুও বাকি নেই ব্যাপারটা আসলে কি।
সে সামিন ইয়াসারের চোখের দিকে তাকিয়ে বলে, বুঝলাম। তো আপনার লোকেরা কিভাবে জানলো আমার ভাইদের ব্যাগে ইয়াবা আছে? জামিল বলে, নিজেদের চোখে দেখেছি কারোর সাথে আদান প্রদান করতেছিল। দেখে তো মনে হচ্ছিল না কেউ জোর করছিল, তারপর গিয়ে ধরলাম। আলো সামিনের দিকে তাকিয়ে আছে। সামিন এখনো চুপচাপ। আলো আটকে আটকে বলে, আমার উপরে প্রতিশোধ নিতে আমার নিষ্পাপ ভাই দুটোকে ব্যবহার করলেন। আপনি কতটা জঘন্য একটা লোক! সামিন হঠাৎ করে ঠোঁট বাঁকিয়ে হাসে। আলো একটা গম্ভীর নিঃশ্বাস নিয়ে বলে, আমার ভাই দুটোকে ছেড়ে দিন, অনুরোধ করছি আপনার কাছে। এত সহজ এটা? হাতে নাতে ধরেছি, পুলিশে দেব, আপনি থানায় গিয়ে সারিয়ে আনুন। জামিলের কথায় আলো কিছুটা ঘাবড়ে যায়। আজান আয়াতের দিকে তাকিয়ে দেখে ছেলে দুটো চোখ ছলছল করছে। আলো কাঁপা কাঁপা গলায় বলে, তোরা একটু ওদিকে গিয়ে দাঁড়া। আজান, আয়াত, আমি কথা বলছি। দুজনে বাধ্য ছেলের মতো দূরে গিয়ে বসে থাকে। আলো সরাসরি সামিন ইয়াসারের চোখের দিকে তাকিয়ে বলে, ক্ষমা চাইছি, আমার ভুল হয়েছে। আমার ভাই দুটোকে ছেড়ে দিন। জামিল বলে, এত শুকনো কথায় তো চিড়ে ভেজবে না আপা। আপনার কারণে ভাইয়ের কতখানি সম্মান নষ্ট হয়েছে জানেন? একজন ছেলে বলে ওঠে ইয়াসারের পেছন থেকে। জামিল বলে, তেমন কিছু না, শুধু ভাইয়ের পা ধরে ক্ষমা চাইতে হবে আপনাকে। আলো কথাটি শুনে হতভম্ব হয়ে সামিন ইয়াসারের দিকে তাকায়। ইয়াসার তার দিকে উপহাস এবং ক্ষোভে মিশ্রিত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আলো তেজি কণ্ঠে চেঁচিয়ে ওঠে, সম্ভব আপা? আলো জামিলের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে, আমি এখান থেকে এই মুহূর্তে আমার ভাইদের নিয়ে যাচ্ছি। দেখি আমাকে কে আটকায়। কথাটি বলে ঘুরে দাঁড়ায় আলো। জামিল বলে, তার আগে এটা দেখে নিন। আলোর দিকে একটা ফোন এগিয়ে দিয়ে বলে জামিল। আলো কপাল কুঁচকে ফোনটা হাতে নেয়। ছবিতে আজান আর আয়াত ইয়াবা হাতে কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে ওদের দিয়ে জোর করে এসব ছবি তোলা হচ্ছে। আলো দ্রুত ছবিগুলো ডিলিট করে ফেলে। জামিল হেসে বলে, ছবিগুলো ভাইয়ের ফোনে আছে। আলো রেগে গিয়ে বলে, জানোয়ারের দল, তোরা দেশের সেবা করিস, অমানুষ! ছি! আজ ক্ষমতা আছে তাই করছিস, কাল তো থাকবে না তখন। আপনি ভাইয়ের পা ধরে ক্ষমা চাইবেন না, তাই না? ঠিক আছে, ভাইদের নিয়ে যান। আর ওদের ব্যাগ আর এই ছবিগুলো নিয়ে থানায় যাচ্ছে। ডিবি পুলিশ গিয়ে বাড়ি থেকে তুলে আনবে। পরে গিয়ে মুসলেখা দিয়ে ছাড়িয়ে আনবেন। ভাইদের নামের পাশে আজীবনের জন্য ইয়াবাখোর ট্যাগ লেগে থাকবে। আলো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। সামিন ইয়াসারের খুঁটিয়ে খুঁটিয়ে আলোকে দেখছে। চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে মেয়েটি। এই পরিস্থিতিতে একটা মেয়ে কাঁদবে না কেন? সামির ইয়াসার তো আলোকে কাঁদতে দেখতে চায়। কাঁদতে কাঁদতে আলো সামিন ইয়াসারের কাছে বশ্যতা স্বীকার করবে, এটাই তো চায় সামিন ইয়াসার। কয়েক মুহূর্ত কেটে যায়। আলো কণ্ঠস্বর স্বাভাবিক রেখেই বলে, ঠিক আছে, আমি মাপ চাইবো, তবে দয়া করে আমার ভাইদের এখানে আনবেন না, ওরা দেখলে কষ্ট পাবে। জামিল বলে, ঠিক আছে, মেয়ে মানুষ তাই অনুরোধটা রাখলাম। এখন মাপ চান। আলো সামিন ইয়াসারের চোখের দিকে একবার তাকিয়ে তার পায়ের কাছে মাথা নিচু করে বসে পড়ে। কাঁপা কাঁপা হাত দুটো বাড়িয়ে সামিন ইয়াসারের পা ছোঁয়। ইয়াসার একদৃষ্টিতে তাকিয়ে আছে আলোর দিকে। আলো নামের দেমাগি মেয়েটা তার পা ছুঁয়েছে, অথচ তাতেও তার স্বস্তি হচ্ছে না। এই মেয়েটার ভেতরে ভেতরে যে ভাঙেনি তা ইয়াসার বুঝতে পারছে। কি হলো, চুপ করে আছেন কেন? মাপ চান। জামিলের কথায় আলো মাথা উঠিয়ে সামিনের দিকে তাকায়। চোখে মুখে কাঠিন্যতা মেয়েটা, অথচ তার ঘাবড়ে যাওয়ার কথা ছিল। আলো ধীরে ধীরে বলে, সে কি বলতে হবে? বলুন যে যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দেন। আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত, অনুতপ্ত, ব্যথিত। আলো রোবটের মতো বলে। আপনি অত্যন্ত ভালো মানুষ, আমি ক্ষমা প্রার্থী। জামিল বলতে থাকে, আপনি অত্যন্ত ভালো মানুষ, আমি ক্ষমা প্রার্থী। আলো বলে, আপনি অত্যন্ত ভালো মানুষ, আমি ক্ষমা প্রার্থী। স্বামী নিয়াসার জিন্দাবাদ। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, স্বামী ইয়াসার জিন্দাবাদ। এখন উঠুন।
আলো উঠে দাঁড়ায়। ফুয়াদ আলোর দিকে তাকিয়ে আছে। মেয়েটিকে দেখে তার এখনো খানিকটা মায়া হচ্ছে। জামিল বলে, এই মাপ চাওয়ার দৃশ্যটা চাইলে ভিডিও করে নেট দুনিয়ায় ছেড়ে দিতে পারতাম। আমার ভাইয়ের ইমেজটা ঠিকঠাক হয়ে যেত, কিন্তু তা করলাম না। মেয়ে মানুষ বলে আপনার বাবা আর আপনাকে বিয়ে দিতে ঝামেলা হবে। আমাদের জননেতা শামীম ভাই আবার এই এলাকার অসহায় মেয়েদের বিয়ের দায়িত্ব নেয়। সেখানে তার জন্য একটা মেয়ের ভবিষ্যতে বিয়ে দিতে ঝামেলা হোক, তা সে চায় না। আলো ইয়াসারের চোখের দিকে তাকিয়ে আছে। সামির ইয়াসার এতক্ষণে নীরবতা ভেঙে পাশে দাঁড়িয়ে থাকা রাহাতকে বলে, ওর ভাইদের ব্যাগ দুটো দিয়ে দে। রাহাত দৌড়ে গিয়ে দুটো ব্যাগ এবং আজান আয়াতকে নিয়ে আসে। সামির ইয়াসার বলে, ছবিগুলো ওকে দিয়ে ডিলিট করা। জামিল সামির ইয়াসারের ফোন আলোর হাতে দিয়ে বলে, নিন, ডিলিট করুন। আলো ছবিগুলো ডিলিট করে ফোন দিয়ে দেয়। তারপর আজান আয়াতের দিকে তাকিয়ে বলে, চল। ওরা তিনজন ঘুরে দাঁড়িয়ে 2 কদম ফেলতেই সামির ইয়াসার বলে ওঠে, মেয়ে মানুষের স্বভাবে সব কিছুই থাকতে হয়, তেজ ছাড়া। ওটা বাড়তি বিপজ্জনক খুব। আলো কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে পড়ে, কিন্তু সে ঘুরে তাকায় না। আয়াত আর আজানের হাত ধরে দ্রুত পায়ে সেখান থেকে বেরিয়ে আসে। ফুয়াদ সামির ইয়াসারের দিকে চায়। হয়েছে, খুশি এবার? কী সব জেদ যে তোর মাথায় চাপে বুঝি না। তোমার তো ভাঙা মাথার সাথে বন্ধুত্ব করে আমার হয়েছে যত জ্বালা। করে বল, এখন শান্তি পেয়েছিস? না। এক শব্দে সামির ইয়াসার উত্তর দেয়, না মানে মেয়েটা তোর পা হলো তবুও শান্তি পাসনি? সামির ইয়াসার ফুয়াদের দিকে তাকিয়ে বলে, ওর চোখ দেখেছিস তুই? বিন্দুমাত্র আতঙ্কিত হয়নি ওই চোখ দুটো। ও সামিন ইয়াসারকে ভয় পায়নি ফুয়াদ। পা ধরতে হবে বলে ধরেছে, ভয় পায়নি ইয়াসারকে। আমি তোর চোখে ভয় দেখতে চেয়েছি। ফুয়াদের মুখ হা হয়ে যায়। হতভম্ব ভাব নিয়ে বলে, তুই কি শুরু করলি একটু বল তো। কিছুই না। তারপর জামিলের দিকে তাকিয়ে বলে, ওকে নজরে নজরে রাখবি, ওকে আমার চাই। ও ক্ষমতার বলো না তখন, ওকে একটু একটু করে আমার ক্ষমতা সম্পর্কে ধারণা দেব আমি। জামিল মাথা নাড়ায়। তাকে কিছুটা বিচলিত লাগছে। রাজনীতি ছেড়ে ভাই এখন এসব করতে শুরু করলে মারা পড়তে আর টাইম লাগবে না। রাহাত ইয়াসার প্যাকেটটা নাড়িয়ে দেখছিল, হঠাৎ করে বলে ওঠে, ভাই, এটা তো ইয়াবা না, এগুলো তো নকল। সামিন ইয়াসার শুকনো হাসি হাসে। পাশ থেকে সবুজ বলে ওঠে, ওই শালা, নকল তো থাকবেই। সামির ইয়াসিররা কি ইয়াবার ডিলার নাকি যে যখন তখন আসল ইয়াবা এনে দিবে? হাসির মৃদু গুঞ্জন শোনা যায় ওদের মাঝে। আজ এই মেয়েটাকে বোকা বানিয়ে কার্যসিদ্ধি করেছে সবাই। খুব মজা পেয়েছে ছোটখাটো এই অ্যাডভেঞ্চারটি করতে পেরে তারা। রিকশায় 3 জন চাপাচাপি করে বসে আছে তারা। আলো পার্স ব্যাগ থেকে ফোন বের করে সময় দেখে, সন্ধ্যা হয়ে গিয়েছে। ফোনটা ব্যাগের ভিতর ঢুকিয়ে আয়াত আর আজানের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিয়ে ঠান্ডা মাথায় পড়তে বসবি দুইজন। ভুলে যাবি গত 3 ঘন্টায় কি হয়েছে। আমি তোদের বাড়িতে দিয়ে এসে আব্বুর কাছে যাব। হাসপাতালে গিয়ে আব্বুকে পাঠিয়ে দিব। আম্মু যেন কিছু টের না পায়, ঠিক আছে? আজান আর আয়াত মাথা নাড়ায়। আলো বলে, অনেক বড় হয়ে গিয়েছিস দুইজনে, এখন একটু সাহসী হ। সব সময় আমি আর আব্বু থাকবো না। আয়াত আজানের কিছু বলে না। রিকশা তাদের বাসার সামনে এসে থামে। আলো নেমে ভাড়া মিটিয়ে দিয়ে হন করে দরজার সামনে গিয়ে কলিং বেল চাপে। কাজের মেয়েটা এসে দরজাটা খুলে দিতেই আলো দ্রুত ভেতরে ঢুকে নিজের ঘরের দিকে যায়। আতাউর আলমের 75 বছর বয়সী বৃদ্ধা মা আলিয়া বেগম নিজের ঘর থেকে আলোর অস্তিত্ব টের পেয়ে রিনঝিনে গলায় ডাকে, ওহ আলো, তুই আইছিস? তোর বাপ কখন আসবো? আরে ওই আলো, কথা কস না কেন? আলো কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে ঢুকে ধপ করে দরজা লাগিয়ে দেয়। এক ঝটকায় হাতের পার্সটা বিছানার উপরে ছুঁড়ে মেরে ওয়াশরুমে ঢুকে যায় সে। কল ছেড়ে চোখে মুখে পানির ঝাপটা দিয়ে সে তার 2 হাতের দিকে তাকায়। আজ এই হাত দুইটা জঘন্য লোকের পা ছুঁয়েছে। ঘেন্নায় আলোর পা গুটিয়ে আসছে। সে সাবান লাগিয়ে হাত দুটো দোলতে থাকে। দীর্ঘ সময় কেটে যায়। ডলতে ডলতে আলোর হাত দুটো লাল বানিয়ে ফেলেছে।
বিছানার উপরে পার্স ব্যাগের ভিতরে আলোর ফোন বেঁচে যাচ্ছে, সেদিকে ভ্রুক্ষেপ নেই তার। সে হাত ধুতে ভীষণ ব্যস্ত। তার এখন ইচ্ছে করছে এক স্তর চামড়া ছিঁড়ে ফেলতে হাতের। আরও কিছু সময় পরে আলো হাত ধুয়ে ওয়াশরুমে থেকে বের হয়। ফোনটা তখনও বাজছে। তোয়ালে দিয়ে হাত মুছে পার্স খুলে ফোনটা হাতে নেয় সে। ফোনের স্ক্রিনে তার ইসমামের নাম্বার দেখে অস্বস্তিতে পড়ে যায় আলো। এই মুহূর্তে ফোনটা ধরতেই ইচ্ছে করে না আলোর, কিন্তু ইসমাম শত ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে দিনের ভেতর আলোর সাথে কথা বলার জন্য। আলো একটা গম্ভীর নিঃশ্বাস ফেলে ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে ব্যাকুল কণ্ঠে ইসমাম বলে ওঠে। কোথায় ছিলে? আলো নিচু স্বরে বলে, ওয়াশরুমে। আমি গত 1 ঘন্টা ধরে ফোন দিয়ে যাচ্ছি। 1 ঘন্টা ওয়াশরুমে ছিলে? আলো চুপ করে আছে। ইসমাম বলে, ভেবেছি আঙ্কেল হয়তো বা অসুস্থ হয়ে পড়েছে। না, আবু ঠিক আছে। ইসমাম আদর মাখা কণ্ঠে বলে ওঠে। খুব স্ট্রেস যাচ্ছে তাই না? আলো বলে, এই আর কি। আচ্ছা, ওই ঝামেলাটার কি হলো? মির্জারা তোমাকে কিছু বলেছিল তারপর? আলো হঠাৎ চোখ দুটো ভিজে ওঠে। গলার কাছে কান্না দলা পাকিয়ে আসছে। তার ইচ্ছে করছে ইসমামের সাথে যন্ত্রণাটা শেয়ার করতে, কিন্তু এটা করা যাবে না। ইসমাম শুধু শুধু চিন্তা করবে। ইসমাম বলে, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে আলো। ভিডিও কল দেই? না, আমার খুব মাথা ব্যথা করছে পরে। ইসমাম চুপ হয়ে যায়। কিছুক্ষণ দুপাশে দুজনেই চুপ হয়ে করে থাকে। তারপর নীরবতা ভেঙে আলো বলে ওঠে, দেশে ফিরছো কবে তুমি? কবে দেখা হবে আমাদের? তোমার পরিবারকে সব জানাবে কবে? আমাকে কেন তোমার পরিবারের সাথে পরিচয় করিয়ে দাও না? আচ্ছা ইসমাম, একটা কথা বলো তো, তুমি আমার সাথে টাইম পাস করছো না তো? ইসমাম ধমকে সুরে বলে, অদ্রিতা, তাহলে তোমার পরিবারের সাথে পরিচয় করিয়ে দিতে বললে তুমি চুপ করে থাকো কেন? যেন কোনো আগ্রহ নেই তোমার? চেঁচিয়ে বলতে থাকে আলো। ইসমাম কয়েক মুহূর্ত চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, মাথা ঠান্ডা করো। দেব, সময় হলেই দেব। কতবার করে বলছি ছেলেটাকে ধমকাবে না, কথা কি কানে চায় না? গন্ডারের চামড়া নাকি তোমার গায়ে? হ্যাঁ, ভাতের লোকমাটা ইলহামের মুখের সামনে থেকে সরিয়ে নিয়ে প্লেট রেখে ঋতু নিচু স্বরে বলে, জোর না করলে খেতেই চায় না একেবারে। ইলহাম চোখ রাঙিয়ে দিয়ে বলে, জোর করতে হবে না। মির্জাবাড়ির ছেলেদের উপরে জোর চলে না, তারা তাদের ইচ্ছার মার্জির মালিক। আমার ছেলের যখন মন চাইবে তখন খাবে। তারপর ইহানের দিকে তাকিয়ে বলে, তুমি যাও বাবা, দাদার গড়ে গিয়ে খেলো। বাবার আশকারা পেয়ে ইহানের ঠোঁটজোড়া প্রশস্ত হয়ে যায় হাসিতে। এক ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। ঋতু খাবারের প্লেট নিয়ে বসে আছে। ইলহাম কিছুক্ষণ ঋতুর দিকে তাকিয়ে বলে, হাত ধুয়ে দরজাটা বন্ধ করে আসো। ঋতু চমকে ওঠে, ইলহামের দিকে তাকায়। ইলহাম নিচু স্বরে বলে, শাড়িটা পাল্টে এসো, এই রঙটা আমার পছন্দ নয়। হঠাৎ করে ঋতুর বুকে সূক্ষ্ম যন্ত্রণা হতে শুরু করে। একেই বোধহয় বলে পুরুষ মানুষ। নিজের প্রয়োজনের সময় এরা ঠিকই নমনীয় হয়ে কথা বলে। ঋতুর মনে হচ্ছে তার জন্মই হয়েছে কারো বউ নামের যৌন দাসী হয়ে থাকার জন্য, কারো অর্ধাঙ্গিনী হয়ে সম্মানিত হওয়ার জন্য। ঋতুর মতো হাড় হাবাতেই মেয়েদের জন্ম হয়নি। কি হলো, বসে আছে কেন? আমাকে ভাইয়ের সাথে পার্টি অফিসে যেতে হবে সন্ধ্যায়, তাড়াতাড়ি। ঋতু একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। হাত ধুয়ে দরজাটা বন্ধ করে দিয়ে এসে আলমারি থেকে একটা নীল রঙের পাতলা জর্জেটের শাড়ি বের করে ওয়াশরুমে ঢুকে পড়ে নেয়। ধীর পায়ে স্বামীর পাশে এসে বসতেই হাঁচকা টান মেরে তাকে নিজের কাছে টেনে নেয় ইলহাম। ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, আজকাল খুব বার বেরোছো না তুমি? মা মারা যাওয়ার পরে পুরো সংসারের চাবি পেয়ে গিয়ে নিজেকে অনেক কিছু ভাবতে শুরু করেছো। স্বামীর কাছে ডাকলে গায়ে লাগে না? হ্যাঁ। ঋতু শ্বাস নিতে পারছে না। তার বুকের যন্ত্রণাটা বেড়েই যাচ্ছে। চোখ ঝাপসা হয়ে আসছে। কিন্তু এই মুহূর্তে চোখের পানি দেখলে ইলহাম আরও রেগে যাবে। ঋতু গলার স্বর স্বাভাবিক রেখে বলে, ভুল ভাবছে। ইলহাম কোনো কথা বলে না। নিজের স্বামী হওয়ার হক আদায় করতে ব্যস্ত হয়ে পড়ে। ঋতু দুচোখ বন্ধ করে অনুভূতি শূন্য হয়ে পড়ে থাকে। দীর্ঘ সময় পরে ইলহাম সেই
চিরাচরিত ধমকে সুরে বলে, তোমার বাবা ফোন করেছিল, কাল বাড়িতে আসবে। ফোন করে বলে দিও যেন ভালো জামা কাপড় পরে আসে। আচ্ছা, ওনার কি ভালো জামা কাপড় নেই? মাসে মাসে তো টাকা পয়সা ভালোই পাঠাও। ও বাড়িতে কিনে নিতে পারে না? ফকিন্নির মতো ঘুরে বেড়ায়। ঋতু নিস্তেজ কণ্ঠে বলে, ফকিন্নির মেয়েকে বিয়ে করেছিলেন কেন তবে? ইলহাম কপাল কুঁচকে বলে, মুখে মুখে কথা তো ভালোই চালাতে শিখে গেছো, এত সাহস পাচ্ছ কোথায়? ঋতু চুপ হয়ে যায়। দীর্ঘ সময় কেউ কোনো কথা বলে না। তারপর ঋতু মৃদু স্বরে বলে ওঠে, মাঝে মাঝে মনে হয় আমি আপনার বউ না হয়ে আপনার ওইসব রক্ষিতাদের মতো কেউ হলে হয়তো ভালো হতো। আপনার থেকে অন্তত একটু মিষ্টি কথা তো শুনতে পারতাম। আতাউর আলম তো সুস্থ হয়ে উঠেছে, মনে হয় না সে তার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াবে। তোমার একজন প্রতিদ্বন্দ্বী কিন্তু বেড়ে গিয়েছে এবং জনগণের কাছ থেকে তার অবস্থান কিন্তু বেশ শক্তপোক্ত। সামিন বাবার কথায় হালকা হেসে বলে, ভালোই তো, তা না হলে নির্বাচনের মজাটা কোথায়? মানুষ তোমাকে ছাত্রনেতা হিসেবে গ্রহণ করেছে, কিন্তু এই শহরের মেয়র হিসেবে আতাউর আলমের মতো একজন বয়স্ক, জ্ঞানী এবং সাদাসিধে ব্যক্তিকে রেখে তোমার হাতে শহরের দায়িত্ব তুলে দিবে বলে আমার মনে হচ্ছে না। আমি সন্দিহান। সামিন ইয়াসারের কলম থেমে যায় বাবার কথায়। সে কিছু পেপারসে সাইন করছিল। ইমতিয়াজ মির্জার ছেলের মুখের দিকে তাকিয়ে বলে, বলছি রাজনীতিটা একটু মন দিয়ে করো, তারপর একটু সময় গেলে সরাসরি এমপি পদের জন্য লড়বি। তুমি কি ভয় পাচ্ছ? ছেলে সরাসরি প্রশ্নের আমতা আমতা করে ইমতিয়াজ মির্জা বলে, 7 বছর আগে তোর মেজ ভাইয়ের অপকর্মের দাম হিসেবে আমি এমপি পদ খুইয়ে দিয়েছি। মানুষজনের কাছে বর্তমানে আমার গ্রহণযোগ্যতা কতখানি তা তো নিশ্চিত না। তার উপরে সেদিনের সেই ভাইরাল ভিডিও, টাকা দিয়ে নিউজ চ্যানেলগুলোকে সামলে নিয়েছি, কিন্তু বিষয়টা নিয়ে এখনও কথা হচ্ছে। তোকে সবাই ভয় পায়, তাই হয়তো সামনে কিছু বলছে না। সেটাই, এই ভয়টাই আমার দরকার। তারপর কয়েক মুহূর্ত চুপ থেকে বলে, আতাউর আলম সাদাসিধে মানুষ, রাজনীতি সাদাসিধে মানুষ দিয়ে হয় না বাবা। এদের জন্য উপযুক্ত পেশাই হচ্ছে শিক্ষকতা। দীর্ঘজীবন সাংবাদিকতা করেছে, এই শহরে টিকে থাকতে পেরেছে, এটাই অনেক। ইমতিয়াজ মির্জা ছেলের সাহস এবং আত্মবিশ্বাস দেখে অবাক হয়। সেও প্রচণ্ড সাহসী ছিল, কিন্তু তার বড় ছেলে তাকেও ছাড়িয়ে গিয়েছে। যদি এই সাহসটা ভালো কাজে লাগাতে পারে তাহলে অনেক দূর যেতে পারবে। সামিন ইয়াসার বলে, নির্বাচনে হারার কথা ভেবে চিন্তা করো না, কারণ জিতবো আমি, সেটা যেভাবেই হোক। ওই মেয়েটার ব্যাপারে কি করলি? বলছি মামলা দিয়ে দে, ওর বাবাকে একটু দমিয়ে রাখা যাবে। ওটা সম্পূর্ণ আমার ব্যাপার, তুমি ওটা নিয়েও ভেবো না। ভীষণ সাহস মেয়েটির। বাবার জন্য সন্দেহের বশে কোনো রকম যাচাই বাছাই না করেই শামিন ইয়াসারের গায়ে হাত তোলে। আতাউর অনেক লাকি, এমন একটা মেয়ে পেয়েছে। তুমি মেয়েটার প্রশংসা করছো নাকি আমাকে অপমান করতে চাইছো বাবা? কোনোটিই না। হঠাৎ করে সামিন ইয়াসারের ফোন বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে সে খুশি হয়। ইমতিয়াজ মির্জার দিকে তাকিয়ে বলে, কথা বলো, জিজ্ঞেস করো কবে ফিরবে দেশে। বাড়ির ব্যবসা ইলহাম একা সামলাতে হিমশিম খাচ্ছে, এতটুকু দায়িত্ব তো নিতে বলো। সামিন ইয়াসার ফোন কানে তুলে নিয়ে বলে, হ্যাঁ বল ভাই। ওপাশ থেকে কেউ বলে ওঠে, ভাইয়া। বল, ঠিক আছিস তুই? ঠিক আছে ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করি। কি কথা বল। ওই ঝামেলাটার কি হলো? তুমি মেয়েটিকে কিছু বলেছো পরে? সামিন কিছুটা অবাক হয়ে বলে, সব কথা রেখে ওই কথা জিজ্ঞেস করছিস কেন? না মানে আমি চাই না তুমি কোনো ঝামেলায় জড়াও, তাই আর কি। সামিন শুকনো হাসি হেসে ভাইকে আশ্বস্ত করে বলে, আরে ধুর, ছুঁচো মেরে হাত গন্ধ করবো নাকি আমি? আমি এখন আমার ইলেকশন নিয়ে ভাবছি, মনোনয়ন পেয়ে গেছি দল থেকে। অভিনন্দন ভাইয়া। ম্লান হেসে বলে ওপাশের ব্যক্তি। সামিন বলে, তুই ফিরে আয় ছোট, বাবা আসতে বলেছে তোকে, বাড়ির ব্যবসা সামলাবি। এখানে এলে তোকে বিয়ে করে দিব আগে, বিদেশে বউ নিয়ে আসিস না আবার সাথে, খবরদার। ওপাশের ব্যক্তি হেসে বলে, আর তুমি কবে করছো? তুই বিয়ে করে রিভিউ দিবি তারপর। দুভাই ফোনে দীর্ঘক্ষণ কথা বলে। তারপর ফোন রেখে পুনরায় নিজের কাজে মন দেয় সামিন ইয়াসার। আতাউর আলমকে গতকাল বাড়িতে নিয়ে আসা হয়েছে।
তার আগমন উপলক্ষে বাড়িতে আত্মীয় স্বজনের ঢল নেমেছে। দূর দূরান্ত থেকে সবাই উড়ে উড়ে আসছে। রেহানা রান্নাঘরে চায়ের পানি বসিয়ে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। তার প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু রাগটা প্রকাশ করতে পারছে না সে। এই নিমক হারাম গুলোর জন্য দফায় দফায় চা বানিয়ে সে ক্লান্ত। অসুস্থ মানুষকে দেখতে এসেছে নাকি দাওয়াত খেতে এসেছে তা এরাই ভালো জানে। আতাউর আলমের ঘর থেকে নাটকের সংলাপ শোনা যাচ্ছে। অভিনয় করছে আতাউর আলমের চাচাতো ভাই। ভাইয়ের প্রতি দরদ যেন উতলে উঠছে এখন। অথচ দুর্ঘটনার দিন আলো গিয়ে এত করে বলল তার সাথে থানায় যেতে। থানায় সাধারণ ডায়েরি করবে সে। তখন গর্তে লুকিয়েছিল সরীসৃপটা। রান্নাঘরের দরজায় এসে দাঁড়ায় আলোতের গৃহ পরিচালিকা সীমা। রেহানা চুলা থেকে চায়ের পাতিল নামিয়ে বলে, উঠেছে আলো? গিয়ে বল চা খেতে ডেকেছি। আপা তো বাড়িতে নেই খালা, কোথাও গিয়েছে। রেহানা অবাক হয়ে তাকায়। এই সাত সকালে কোথায় গিয়েছিল মেয়েটা না খেয়ে? গলির মোড়ে বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সে। পরনে তার সাদা এবং নীল রঙা মিশ্রিত প্রিন্টের সালোয়ার কামিজ। হাত উঠিয়ে বারবার হাত ঘড়িতে সময় দেখছে সে। একদিনের ধকলে চোখের নিচে কালি জমে গিয়েছে, কিন্তু গায়ের এই উজ্জ্বল শ্যামলা ধরনের রঙের সাথে চোখের নিচে কালি বেশ মানিয়েছে। খুব একটা অদ্ভুত লাগছে না। আলো এবার বেশ বিরক্ত হয়। আধ ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছে, অথচ কোনো খালি রিক্সা খুঁজে পাচ্ছে না সে। দীর্ঘ সময় পরে একটা রিক্সা পেয়ে গেল সে। উঠে পড়ে রিক্সায়। আজ আলোর বাবা আতাউর আলমের জন্মদিন। বাবাকে সারপ্রাইজ দিতে তার জন্য অল্প কিছু আয়োজন করবে আলো। সকাল সকাল সেজন্যই বের হয়েছে সে। কিছু দূর যেতেই রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে দেয়। কাছে কোথাও থেকে মাইকের আওয়াজ আসছে। আলো বিরক্ত হয়ে বলে, কি হয়েছে ভাই? আলোর বেশ খারাপ লাগছে। নিশ্চয়ই রোগীটি পড়ে পড়ে ভীষণ কষ্ট পাচ্ছে। সামনে নির্বাচন, আর এখন সব রাজনৈতিক দল রাস্তাগুলোকে নিজেদের বাপের সম্পত্তি মনে করে আটকে রেখে ঘেউ ঘেউ করতে থাকবে। আলোর বাবা এই শহরের মেয়র হলে সে শহরের ভোল পাল্টে ফেলবে, আলো নিশ্চিত। কয়েক মুহূর্ত পরে একটা গাড়ি এসে তাদের সামনে থামে। রিক্সাওয়ালা অতি উৎসাহিত হয়ে বলে। আলোর মেজাজ বিগড়ে যায়। রাস্তা আটকে মাফিয়াগিরি করা একমাত্র ইয়াসির মির্জার পক্ষেই সম্ভব। কোনো কিছু না ভেবেই আলো রিক্সা থেকে নেমে পড়ে। ইয়াসার মির্জার দলের একটা ছেলে এসে গাড়ির দরজা খুলে দিতেই সে বাইরে নেমে দাঁড়ায়। আলো বাতাসের গতিতে ইয়াসার মির্জার মুখোমুখি গিয়ে দাঁড়িয়ে পড়ে। সকাল সকাল অনাকাঙ্ক্ষিতভাবে আলো নামের মেয়েটিকে নিজের মুখোমুখি আবিষ্কার করে ইয়াসারের চোয়াল লম্বা হয়ে যায়। সে কিছুটা অবাক হয়ে তার সামনে দাঁড়িয়ে থাকা সুন্দরী একজন শ্যামবতীর দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে এখানে? রাস্তাটাকে নিজেদের সম্পত্তি মনে করেছেন নাকি? আলোর ধমকে ইয়াসিরের ঘোর কাটে। পরিস্থিতি অনুধাবন করতে পেরে সে প্রচণ্ড বিরক্ত হয়। সেই ফাজিল মেয়েটার সবসময় এভাবে উড়ে এসে জুড়ে বসতে, তার কাজে বাধা দিতে। সেদিন পা ধরেও একটুও ভয় ঢোকেনি মনে। আবার চেঁচিয়ে কথা বলছে ইয়াসারের সাথে। ইয়াসার আলোকে কিছু না বলে জামিলের দিকে তাকায়। জামিল বলে, এই যে আপা, আপনার সমস্যাটা কোথায় হচ্ছে একটু বলবেন? সমস্যা কোথায় হচ্ছে মানে? রাস্তা ব্লক করে জনগণের ভোগান্তির ব্যবস্থা করে বলছেন সমস্যা কোথায় হচ্ছে? ইয়াসারের পেছনে দাঁড়িয়ে রাহাত ফুয়াদকে বলে, দেখছেন ভাই, এই মেয়ে ভাঙ্গে তবু মস্কায় না। সেদিনের পা ধরার কথা বেমানুল ভুলে গেছে। ইয়াসার আলোর চোখের দিকে তাকিয়ে বলে, ভোগান্তি কোথায় হচ্ছে? বড় গাড়িগুলোতে চলে যাচ্ছে একটার পর একটা, রিক্সাগুলোকে যেতে দেওয়া হচ্ছে না, আর হবেও না। হাইওয়েতে রিক্সা ওঠার নিষেধাজ্ঞা আছে, তাকে জানেন না আপনি? বিশেষ জ্ঞানী সুনাগরিক ভোটার। ইয়াসারের কটাক্ষ শুনে আশেপাশে তার ছেলেগুলো হো হো করে হাসতে থাকে। আরাফ নামের ছেলেটা ইয়াসারকে বলে, বেরি মানুষ ভাই, ব্রেনের ওজন কয়েক গ্রাম কম আছে। আলো ক্ষেপে গিয়ে বলে,
তাহলে এই অ্যাম্বুলেন্সটা এখানে আটকা পড়ে আছে কেন? জবাব দিন। অ্যাম্বুলেন্সে ড্রাইভার আলো চেঁচামেচি শুনে কান থেকে ফোন নামিয়ে সেদিকে যায়। অ্যাম্বুলেন্স থেকে রোগীর পরিবারের একজন লোক নেমে আসে, আলোকে উদ্দেশ্য করে বলে। আলো সামিন ইয়াসারের দিকে তাকায়। সামিন ইয়াসার কটমট দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আলোর দিকে তার রাগী দৃষ্টি রেখেই রোগীর পরিবারের লোককে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, কতক্ষণ লাগবে? লোকটি কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে। সামিন ইয়াসার রাহাতকে বলে, রাহাত, গাড়ি ঘোরা, ওনার ওয়াইফকে হাসপাতালে নিয়ে যা। রাহাত এক মুহূর্ত চিন্তা না করে মাথা নাড়িয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। গর্ভবতী মহিলার স্বামী এবং অন্যান্যরা ধরাধরি করে রোগীকে সামিন ইয়াসারের গাড়িতে বসায়। যন্ত্রণায় ভীষণ কাতরাচ্ছে মহিলাটি। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। সামিন ইয়াসারের দিকে কৃতজ্ঞতার হাসি দিয়ে গর্ভবতী মহিলার স্বামী গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে শুরু করে। সামিন ইয়াসার কয়েক মুহূর্ত আলোকে দেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুমি একটা ফটকা চালাক মেয়ে। আলো চুপ করে থাকে। হঠাৎ করে বলে, পরিস্থিতি সামলে নেওয়ার চমৎকার ক্ষমতা নিয়ে জন্মেছেন। খুব ভালো নাটক দেখালেন আজ। আপনার মতো একটা গিরগিটির নতুন একটা দয়ালু রূপ আবিষ্কার করে আমি একটুও অবাক হইনি। এই রূপ ক্ষণে ক্ষণে বদলাবে। আবার কোনো গরিবকে ধরে লাথি মারবেন, আবার কোনো মেয়ের ওড়না ধরে টান দেবেন। আপনাদের ফ্যামিলি হিস্ট্রি তো তাই বলে। আলো রিকশাওয়ালাকে ভাড়া মিটিয়ে দিয়ে রাস্তার ডান পাশে চাপা গলির রাস্তায় ঢুকে পড়ে। সামিন ইয়াসার কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে। ফুয়াদ পেছন থেকে বলে, তুই বুনো ওল হলে ও তো দেখছি বাঘা তেঁতুল। না, ও একটা মেয়ে, শুধু আর শুধুমাত্র একটা মেয়ে, দুর্বল প্রজাতির প্রাণী, এবং এটা ওকে বুঝতে হবে, আর আমিই বোঝাবো তাকে। সামিন ইয়াসার দাঁত কিরমির করে বলে ওঠে, ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ। জি ভাই। সামিন ইয়াসার নড়েচড়ে বসে নিমন্ত্রণ পত্রটি ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। আপনাকে অতিথি হিসেবে যেতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। নিষেধ করে দে, আমি পারবো না, কাজ নিয়ে ব্যস্ত আছি খুব। বারবার মিছিল মিটিং করতে হচ্ছে, এখন এসব অনুষ্ঠানে গিয়ে মেয়েদের নৃত্য দেখার কোনো সময় নাই। কথাটি বলে সামিন নিমন্ত্রণ পত্রটি একটা লেখার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। জামিল মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে ভাই, আমি ফোনে জানিয়ে দিচ্ছি। ওয়েট। জামিল দাঁড়িয়ে পড়ে সামিনের কথা শুনে। সামিন নিমন্ত্রণ পত্র থেকে চোখ তুলে জামিলের দিকে তাকিয়ে বলে, এই কলেজে তো ওই মেয়েটাও পড়ে, তাই না? কোন মেয়েটা? জামিল কয়েক মুহূর্ত চিন্তা করে বলে, ও, ওই ফটকা মেয়ে আলো। হ্যাঁ, ও এই কলেজেই পড়ে। ওর নাম অদ্রিতা আলো না? 4th ইয়ার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। কেন ভাই? সামিন নিমন্ত্রণ পত্র উঠিয়ে জামিলের দিকে তুলে বলে, স্বেচ্ছাসেবকদের লিস্টে ওর নাম। অনুষ্ঠান হোস্ট করবে সে এবার। তো? জিজ্ঞাসু দৃষ্টিতে জামিল ইয়াসারের দিকে তাকায়। ফাইন, প্রিন্সিপালকে বল আমি যাব। সামিন ইয়াসার নিমন্ত্রণ পত্রটির দিকে তাকিয়ে বলে, ওর ক্ষমতা দেখার আমার খুব শখ, ওকে একটু দেখিয়ে আসবো, কি বলিস? জামিল খানিকটা অবাক হয়ে তাকায়। ইয়াসার তার দিকে তাকিয়ে বলে, চায়ের কাপে দ্বিতীয়বারের মতো চুমুক দিয়ে কপাল কুঁচকি সেদিকে তাকিয়ে থাকে সমরেশ ভুইয়া। কোনো ফাঁকে একটা ক্ষুদ্রকার মাছি এসে বসে আছে চায়ে, ঠিক বসে নয়, মরে পড়ে আছে। সমরেশ ভুইয়া তর্জনী আঙ্গুল দিয়ে মাছিটাকে ঠেলে কাপ থেকে সরিয়ে একটা টিস্যু পেপারের উপর রাখে। পুনরায় চায়ের কাপ উঠিয়ে মুখের কাছে নেয় চুমুক দেবার বলে। পাশে বসে সমরেশ ভুইয়ার কাণ্ড দেখছিল তার এক কনিষ্ঠ কর্মী জায়েদ আলী। বাধা দিয়ে বলে, করছেন কি? আরেক কাপ চা আনিয়ে দিচ্ছি, ওটা রাখুন। সমরেশ ভুইয়া জায়েদ আলীর কথা না শুনে চায়ের কাপে তৃপ্তির চুমুক দিয়ে কাপটা নামিয়ে রাখে। তার দৃষ্টি টিস্যু পেপারের উপরে রাখা মাছিটার দিকে। এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে মৃদুস্বরে জায়েদ আলীকে বলে, রাজনীতি হলো এই চায়ের কাপের অমৃত চা, তাতে দুই কয়েকটা মাছি এসে পড়বে স্বাভাবিক,
তাই বলে চাটা খাবো না? আলবত খাবো। মাছিগুলোকে পরিষ্কার করে খাবো। যারা যারা রাজনীতি নামের অমৃত সুধা পান করতে চাইবে তাদের মাছি পরিষ্কার করার অভিজ্ঞতা থাকতে হবে। কথাটি বলেই সমরেশ ভূঁইয়ার মুখ হাসি হাসি করে ফেলে। নিজের বলা কথাটি তার নিজেরই বেশ পছন্দ হয়। জায়েদ আলী বলে, মাছি পরিষ্কার করার জন্য তো আপনাকে নোবেল দেওয়া উচিত। যেভাবে আতাউর আলম মাছিটাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করছিলেন। কি? আতর আলম মাছি? বেশ বেশ বলেছ জায়েদ। ও তো একটা মাছি। জায়েদ আলী বলে, পরিকল্পনাটা তো ভালোই করছিলেন। ঠ্যাং ভেঙে ঘরে পড়তে থাকতো। মেয়র হবার স্বপ্ন স্বপ্নই থেকে যেত, কিন্তু বেঁচে গেল কপালের জোরে। হ্যাঁ জায়েদ, ওর কপাল ওকে বারবার সাথ দেয়। কতবার যে বেঁচে গিয়েছে আমার হাত থেকে। তবে ভাই, উপকারের মধ্যে একটা উপকার হয়েছে। আমার নাম সামনে আসেনি, মাঝখান থেকে ফেঁসে গিয়েছে সামিন ইয়াসার। আতাউরের মেয়েটা চড় মেরে হুলস্থুল কাণ্ড করে ফেলেছে, দেখেননি? ভাবা যায় কত সাহস এই মেয়ের। একবার বাবার কপি একটা মামলা ঠুকে দিলেও বেশ হতো। সময় মতো ওর কানে সামিন ইয়াসারের নামে বিষ ঢেলে কাজের কাজ হয়েছে। আতাউরকে যে গাড়িটা ধাক্কা দিয়েছে তার নাম্বার প্লেট দেখেনি তো কেউ? না, সুযোগ ছিল না দেখার। ঘুটঘুটে অন্ধকার ছিল, লোকজন তেমন ছিল না। ওর মেয়েকে কিভাবে ম্যানেজ করেছিলি? আতাউর আলমের চাচাতো ভাই খরশেদ কাজটা করেছে, তবে কিছু পয়সা খরচ করতে হয়েছে। শালা আস্ত দালাল, টাকা ছাড়া কিছু বুঝে না। তারপর জায়েদ আলী নিজের মুখটা সমরেশ ভূঁইয়ার কানের কাছে এগিয়ে এনে বলে, বলতে বলেছি কিছুদিন আগে আতর আলম কিশোর গ্যাংয়ের নামে যে আর্টিকেল লিখেছেন সেটা জেদ ধরে সামি নিয়াসি এসব করেছে। সমরেশ ভূঁইয়া পৈশাচিক হাসি হাসে। জায়েদ আলী বলতেই থাকে, মেয়েটা তেজি আর সাহসী হলেও মাথায় বুদ্ধি কম। অন্ধের মতো বিশ্বাস করে ইয়াসারকে চড় মেরে দিয়েছে। হিতে যে বিপরীত হতে পারে বুঝতে পারেনি। ভিডিও করেছিল কে? আমাদের দলের একটা ছেলে। আচ্ছা ইয়াসার এত চুপচাপ আছে কেন বলতো? একটা মেয়ের হাতে চড় খাওয়ার পরে ওর তো থুলখালাম কাণ্ড বাঁধানোর কথা। বিষয়টি বেশ অদ্ভুত লাগছে। যাই হোক, ওরা যদি সাপে নেউলে হয়ে যায় তাহলে তো আমারই লাভ। মাঝখান থেকে মনিটা এই সাপুরে নিয়ে নেবে। সাপুরে শমশের ভূঁইয়া। আতাউর আলমের চোখ বেঁধে দিয়ে তার দিকে উদ্ধত হচ্ছে আজান। পেছন থেকে আলো তার ভাইকে বলে ওঠে, আরে ভিতর ডিম, তোকে আব্বুর চোখ বেঁধে ফেলতে বলেছি, কিডন্যাপ করে আনতে নয়। এত পা টিপে টিপে এগোচ্ছিস কেন? তাড়াতাড়ি যা। আজান আলোর তাগাদা পেয়ে দ্রুত গিয়ে আতাউর আলমের চোখ বেঁধে দেয়। আতাউর আলম চমকে উঠে বলে, কি হচ্ছে? আলো হেসে দিয়ে বলে, 1 মিনিট আব্বু। তারপর দৌড়ে গিয়ে জন্মদিনের কেকটা নিয়ে এসে আতাউর আলমের বিছানার পাশে রাখে। সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে আতাউর আলমের চোখ খুলে দিয়ে আলো বলে, টেনটেনা সারপ্রাইজ। আজান আয়াত চেঁচিয়ে ওঠে, শুভ জন্মদিন আব্বু, শুভ 52তম জন্মদিন। আতাউর আলমের মুখে হাসি ফোটে তার ছেলে মেয়েদের পাগলামি দেখে। বাচ্চাদের মতো কণ্ঠে বলে ওঠে, করছিস কি? আলো তার বাবার মাথার একটা বার্থডে ক্যাপ তুলে দিয়ে আদুরে কিন্তু নাটকীয় ভঙ্গিতে বলে, শুভ জন্মদিন আমার জন্মদাতা পিতা, তুমি 1000 বছর বেঁচে থাকো, আমাদের আগলে রাখো। আতাউর আলম হেসে মেয়ের মাথায় হাত রাখে। রেহানা ঘরের পর্দা সরিয়ে অভিযোগের সুরে বলে, হ্যাঁ রে, তোদের কি চক্ষু লজ্জা বলতে কিছু নেই? আমার থেকে টাকা নিয়ে কেক ফেক আনিয়ে আমাকে আর দাদিকে রেখেই খাচ্ছিস? একবার তো মুখের বলাটাও বলতে পারতি। আলো লজ্জিত ভঙ্গিতে হাসে। আয়াত বলে, তোমাদের দুজনকে বলে কি লাভ? বললেই তো বলতে এইসব জন্মদিন পালন করা হারাম হারাম। রেহানা বেগম ঘরে ঢুকে আয়াতের কান মলে দিয়ে বলে, এইসব হারাম হালাল পার্থক্য যদি বুঝতি তাহলে শুধু শুক্রবারে মসজিদে যেতি না, জিলেপির লোভে 5 ওয়াক্ত নামাজ পড়তি। আরেকটাকে তো দেখো, চুল খোলা রেখে বাইরে যায়, বেগানা পুরুষদের সব দেখিয়ে আসে,
ফাজিল মেয়ে কোথাকার। কথাটি বলে আলোর দিকে রাগী দৃষ্টিতে তাকায় রেহানা। আতাউর আলম তার স্ত্রীকে বলে, রেহানা তোমাকে বোধ হয় মা ডাকছে, যাও গিয়ে দেখো। রেহানা বলে, কই আমি তো শুনিনি। আমি শুনছি, যাও যাও তাড়াতাড়ি যাও। রেহানা চিন্তিত মুখ নিয়ে শাশুড়ির ঘরের দিকে যায়। আজান বলে, আধা ঘন্টায় থামানো যেত না বাবা? আলো ছুরি এনে বাবার হাতে দিয়ে বলে, নাও এবার কেক কাটো, আমার খুব খিদে পেয়েছে। আতাউর আলম হেসে আলোর হাত থেকে ছুরিটা নিয়ে কেক কাটে। তারপর একে একে তার 3 ছেলেমেয়েকে কেক খাইয়ে দেয়। আজ থেকে নির্বাচনী প্রচারণায় নেমেছে সামির ইয়াসারের লোকজন। দুপুর পর্যন্ত দলের কর্মীদের নিয়ে শহরের 3টা মহল্লায় চক্কর দিয়ে এসেছে। সূর্যের তাপটা আর সহ্য করা যাচ্ছে না। সামিন ইয়াসারের কপাল বেয়ে টপটপ করে নোনা জল গড়িয়ে পড়ছে। পাঞ্জাবির বুক এবং পিঠের দিকটা ভিজে জবজব হয়ে গিয়েছে। এসবের অভ্যাস তার আছে, কিন্তু আজ একটু বেশি কাহিল হয়ে পড়েছে সে। বাড়ি থেকে ঈশিতা বারবার ফোন দিচ্ছে। ফোনটা সাইলেন্ট করে পাঞ্জাবির পকেটে রাখতে রাখতে তার দলের ছেলেদের দিকে তাকিয়ে বলে, কি বুঝলি? জনগণের রেসপন্স কেমন? ভাই, এভাবে তো কিছু বোঝা যায় না, তবে 80% নিশ্চিত এরা আপনার দিকে ঝুঁকে আছে। আপনার মতো তরুণ জননেতাকে রেখে শমশের ভূঁইয়া আর ওই আতাউর আলমের মতো দুটো বুড়োকে কে ভোট দেবে? শামিন ইয়াসার আরাফের কথাতে বেশ স্বস্তি পায়। একটা প্রশস্ত হাসি দিয়ে বলে, আজ এখানেই থাকবে নাকি? জামিল বলে, না ভাই, যতক্ষণ শরীরে হাঁটার শক্তি থাকবে ততক্ষণ থামা যাবে না। কাল থেকে হয়তো আতাউর আলম নামবে তার লোকজন নিয়ে। এভাবে বসে থাকলে হবে না। গুড, তুই আমার যোগ্য কর্মী তামিল। তোর ছেলে হলে তোকে একটা মোটরসাইকেল দেবো। কিন্তু জামিল ভাইয়ের তো মেয়ে হবে। সবুজ কথাটি বলে ইয়াসারের দিকে তাকিয়ে বলে। ইয়াসার বলে, মেয়ে হলে ওর মেয়েকে স্বর্ণের আংটি দেবো, ছেলে হলে মোটর বাইক, মেয়ে হলে অলংকার। জামিল ইয়াসারের কথায় খুশি হয়। ইয়াসার একবার হাত ঘড়িতে সময় দেখে বলে, ওই মেয়েটার আপডেট কি? সবাই ইয়াসারের কথা শুনে মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। রাহাত ফিসফিসিয়ে সবুজকে বলে, ভাই, দিনে যতবার ওই মেয়েটার নাম নেয় আমরা দিনে ততবার নিজেদের বউয়ের কথাও ভাবি না। ঠোঁটে আঙ্গুল দিয়ে রাহাতকে চুপ করিয়ে দেয় সবুজ। নিচু স্বরে বলে, ভাইয়েরা চটকানা খাওয়ার শখ হয়েছে। এই মেয়েটার উপর ভাই ভীষণ খ্যাপা। আমি ভাইকে 8 বছর ধরে চিনি। এত সহজে ভাই মেয়েটার পিছু ছাড়বে না। ইয়াসার গম্ভীর কণ্ঠে বলে, কি সমস্যা? মেয়ে মানুষের মতো গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস কেন? কি কথা হচ্ছে? সবুজ আর রাহাত দুজনেই মাথা নেড়ে বলে, তেমন কিছু না, সংসারে কিছু আলাপ ভাই। কি আলাপ? তেল লাগবে, নুন লাগবে, আটা লাগবে, এসব? কতবার বলেছি এসব স্ত্রীলোকের মামলায় জড়াবি না, জীবনটা ভাজা ভাজা করে দেবে। আমার মতো চিরকুমার থাকার শপথ নে, তখন তো শুনলি না। জামিল কথার মাঝখানে বলে ওঠে, ভাই, মেয়েটাকে নির্বাচনের পরে দেখে নিলে হয় না? দেখার তো মেলা সময় পাবেন। না, ওর খবরাখবর আমি নিয়মিত চাই। কথাটা দ্বিতীয়বার আমি মনে করাতে চাই না। দলের ছেলেগুলো মাথা নাড়ায়। একজন মেয়র প্রার্থী বিশিষ্ট জননেতার হাত ধুয়ে একটা 5 ফুটিয়া মেয়ের পেছনে পড়ে আছে। সেটা মানতে ইয়াসারের একনিষ্ঠ ভক্ত ও কর্মীদের বেশ কষ্ট হচ্ছে, কিন্তু ভাইয়ের কথা না শোনার মতো ভুল তারা করবে না। দলের সাধারণ সম্পাদককে পদটা যেন সবাই চায়। মাথার কারো হাতের স্পর্শ পেয়ে আলোর ঘুম কেটে যায়। পড়তে পড়তে কখন যে বইয়ের ভেতরে মুখ গুজে ঘুমিয়ে পড়েছিল তা সে জানে না। গত সপ্তাহে যত নির্ঘুম রাত সে কাটিয়েছে তার খেসারত তাকে এখন দিতে হচ্ছে। সামনে প্রথম কোর্সের ঘোষণা দিয়েছে ডিপার্টমেন্ট। পড়াশোনার ভীষণ চাপ। মাথা তুলে তাকাতেই দেখে আতাউর আলম তার দিকে তাকিয়ে আছে। আলো হাই তুলে বলে, টের পাইনি আব্বু। আতাউর আলম একটা চেয়ার টেনে মেয়ের পাশে বসে। আলো সামনে খুলে রাখা বইটা বন্ধ করে বইয়ের সারিতে সাজিয়ে রেখে বলে, কিছু বলতে এসেছিলে? আতাউর আলম নরম গলায় বলে,
সেদিন রাগের মাথায় অত বড় একটা পদক্ষেপ নিয়ে ফেললে আম্মু, আমার ভীষণ চিন্তা হচ্ছে। আলো একটা হাসি দিয়ে বলে, তুমি ভয় পাচ্ছ? আতাউর আলম ভয় পাচ্ছে? ঠিক ভয় না মা, তুই একটা মেয়ে, আর ওরা যা ভয়ঙ্কর। ভয় পেও না, ভুলে যেও না তোমার মেয়ে ক্যারাতে জানে, জাতীয় পর্যায়ে তৃতীয়। আতাউর আলম মেয়ের কথা শুনে হেসে ফেলে। হাসি থামিয়ে মেয়েকে বলে, সব সময় গায়ের জোরে কাউকে বিপদে ফেলতে হয় না মা, বিপদে আরো অনেক ভাবে ফেলা যায়। আলো বাবার দিকে তাকায়। সত্যি তো, সেদিন তো ইয়াসার তাকে গায়ে ঝরে হেনস্থা করেনি, তার সাথে ছলনা করে তাকে দিয়ে পা ধরিয়েছে। আতাউর আলম বলে, 7 বছর আগে ওদের পরিবারে নিয়ে যে আর্টিকেলটা বের করেছিলাম, তার জন্য ওদের ডাউনফল শুরু হয়। ইয়াসারের মেজ ভাইটার নাম সিলন হানিতার মামলা হয়েছিল, টাকা দিয়ে বিষয়টা ধামাচাপা দিয়ে দিয়েছিল ইমতিয়াজ মির্জা। গ্রাম থেকে একটা গরিব ঘরের মেয়েকে ধরে এনে ওর সাথে বিয়ে দিয়ে দেয়, যাতে একটু শুধরায় ছেলেটা। শুধরেছে কিনা জানি না, তবে পলিটিক্স থেকে দূরে সরে গিয়েছে। এখন শুধু সামিন ইয়াসির একাই পলিটিক্সের সাথে যুক্ত। ওরা 3 ভাই 1 বোন। ছোট জনকে কখনো দেখিনি, শুনেছি বিদেশে পড়ে আছে, আমেরিকাতে। ইমতিয়াজ মির্জার ছোট ভাই নিজের ভাইয়ের নাম ব্যবহার করে পুরো শহরে আতঙ্ক সৃষ্টি করে বেড়াতো। আর্টিকেলটা বের হবার পর জনগণ ভীষণ ক্ষেপে যায়। ফলশ্রুতিতে এমপি পদ হারিয়ে ঘরে বসে থাকে ইমতিয়াজ মির্জা। সবকিছুর সাথে আমি জড়িত ছিলাম, ওদের শত্রুও বলা যায়। জানি তো এসব কথা, আবার বলছো কেন? আর তুমি চিন্তা করো না, আমার জন্য কিচ্ছু হবে না। আচ্ছা, ইমতিয়াজ মির্জার ছোট ভাই এখন কোথায়? ইশতিয়াকে কোথাও, আবার পালিয়েছে কানাডা, আর দেশে ফেরেনি। এত কিছুর পর ইয়াসার মির্জা জনগণ কিভাবে গ্রহণ করে নিচ্ছে সেটাই বুঝতে পারছি না। কেন আবার? সবটাই তো টাকা আর জনগণের উপর চাপ প্রয়োগ করে, ছাত্রনেতা বলে কথা। হ্যাঁ, ঠিক বলেছিস, ওদের অনেক টাকা, রিয়েল এস্টেটের বিজনেস থেকে প্রচুর উপার্জন হয়। আলো কিছু বলবে তার আগেই ফোনের রিংটোন বেজে ওঠে। আলো অনায়াসে বুঝতে পেরে যায় ফোনটা কে দিয়েছে। একটা হাত বাড়িয়ে ফোনটা সাইলেন্ট করে রাখে আলো। আতাউর আলম বলে, কে ফোন দিয়েছে, কথা বল। গ্রামীণ ফোনের অফিস থেকে, তুমি বলো। না, আর কি বলবো, কাল তো তোর কলেজের প্রোগ্রাম আছে, এখন ঘুমিয়ে পড়। বেশি রাত জেগে পড়ার দরকার নেই। আমার কাছে সিজিপিএ ডাজ নট ম্যাটার এট অল। আলো হেসে তার আব্বুকে শুভরাত্রি বলে। আতাউর আলম চলে যেতেই তড়িঘড়ি করে দরজা বন্ধ করে ফোন বের করে ইমামকে ভিডিও কল দেয়। রিং বাজার সাথে সাথেই ফোনটা রিসিভ করে রেখে দেয় ইসমাম। আলো লজ্জিত ভঙ্গিতে বলে, মুখটা দেখাও প্লিজ, তোমার রুমের এসি দেখে কি করব? আজ আমাদের বাসায় এসি নেই বলে শো অফ করছি নাকি? ইসমাম ফোনটা মুখের সামনে নেয়, অভিমানী গলায় বলে, কোথায় ছিলে? এতক্ষণ ধরে ফোন দিচ্ছি। আব্বু ছিল পাশে। তো আব্বুকে বলতে পারতে না যে আব্বু তুমি যাও, তোমার হবু জামাই ফোন দিচ্ছে, আমি কথা বলবো। আলো হাসে। ইসমাম বলতে থাকে, সব সময় আমাকে বলো, অথচ তুমি নিজেই তো তোমার পরিবারকে ভয় পাও, তাদের কেন বলো না আমার কথা? আলো মাথা চুলকে বলে, আম্মু জুতা পেটা করবে। আচ্ছা, জুতো পেটা হতে হবে না। কিছুক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে, তারপর আলো বলে, আমার না তোমার চেহারাটা খুব কমন লাগে ইসমাম, কার সাথে যেন খুব মিল। ইসমাম মৃদু হেসে বলে, হতেই পারে, পৃথিবীতে একই চেহারার 7 জন থাকে জানো না? একটা ব্যাপার বেশ হাস্যকর, আমাদের দুইজনের সামনাসামনি কখনো দেখা হয়নি, ব্যাপারটা যুগ অনুযায়ী কতটুকু গ্রহণযোগ্য? একটুও না, যে শুনবে সেই হাসবে, ভাববে আমরা কত বোকা। আচ্ছা, তোমার বাবার কথা বলছিলে, টিচার, তো উনি কি রিটায়ার্ড করেছেন? ইসমাম চুপ করে থাকে, তার গলায় কথা আটকে আটকে আসছে। কয়েক মুহূর্তের সময় নিয়ে বলে, না। আলোকে কিছু বলতে না দিয়ে পুনরায় বলতে থাকে, একটা কথা বলি অদ্রিতা। বলো। না, কিছু না। আচ্ছা, ঘুমাও এখন, কাল তো তোমার কলেজে প্রোগ্রাম হোস্ট করতে হবে। রাখছি,
বাই। ইসমাম ফোন কেটে দিলে আলো ঘুমানোর প্রস্তুতি নেয়। অপর পাশে সুদূর ফ্লোরিডার নিজের ডরমিটরিতে ইজি চেয়ারের গা এলিয়ে দিয়ে দুচোখ বন্ধ করে থাকে ইসমাম। আদ্রিতা আলো নামের মেয়েটির সাথে প্রথম পরিচয়ের দিনগুলো স্মৃতিচারণ করতে থাকে সে। করোনা মহামারীর সময়ে একটা অনলাইনে ফোরামে আয়োজিত একটা বিতর্ক প্রতিযোগিতায় তারা দুজনেই ছিল প্রতিযোগী। বাংলাদেশি মেয়ে শুনেই খানিকটা কৌতূহলী হয়ে আদ্রিতা আলোর সাথে আলাপচারিতা জড়িয়েছিল ইসমাম। হঠাৎ একদিন আবিষ্কার করলো সাংবাদিক আতাউর আলমের মেয়ে আলো। ততদিনে আলোর প্রতি তীব্র ভালো লাগা অনুভূতি ভালোবাসায় রূপান্তরিত হয়েছিল। ইসমাম বরাবর সবার কাছে নিজের পরিচয় নিয়ে কথা কম বলে। নিজের বাবা চাচাদের পরিচয় দিতে তার আত্মগ্লানি হয়। আলোর কাছে নিজের আসল পরিচয় দিতে গিয়েও দেয় না। সাংবাদিক আতাউর আলমের মেয়ে আর যাই করুক মির্জা বাড়ির ছেলের সাথে সম্পর্ক জড়াতে চাইবে না, এবং এটাই সত্যি। আলো মির্জাকে ঘৃণা করে, প্রচণ্ড ঘৃণা করে। যতদিন যাচ্ছে ইসমাম টের পাচ্ছে সে নিজের মিথ্যের জালে আটকা পড়েছে। কি হবে সামনে? আদ্রিতা সবটা টের পেলে কি করবে? বড় ভাইয়াকে ইসমাম কিভাবে মানাবে? সবটা ভেবেই ইসমামের হাত পা ঠান্ডা হয়ে আসছে। রুদ্ধশ্বাসে দৌড়ে গিয়ে ডিপার্টমেন্টের হেড প্রফেসর তৌফিকুল ইসলামের কক্ষে ঢুকে পড়ে আলো। তৌফিকুল ইসলাম পানির গ্লাস হাত থেকে নামিয়ে রেখে আলোর দিকে তাকায়।